বলবো যে আমাদের একটা বিরাট গৌরবের ব্যাপার। সো ইয়াং টাইগার্সদের জন্য রইলেও অনেক অনেক মানে ভয়ঙ্কর শুভেচ্ছা ভূত এফএমের পক্ষ থেকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইয়াসির। আমি একটা কথা বলে রাখি যে আজকে রাত যত বেশি হবে ভয় তত বাড়বে। সো স্টে টিউন টু আস এন্ড আশা করছি পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন। ইয়াসির, আপনাকে আমি কয়েকটা কোয়েশ্চেন করতে চাই। ফার্স্ট অফ অল, যে কোয়েশ্চেনটা আমি করবো আপনাকে সেটা হচ্ছে যে আপনি আমাকে বলেছেন আপনাদের পরিবারে আপনার একজন আত্মীয়, দেখেন কত অদ্ভুত ঘটনা ঘটে এই খুলনায়, আপনার একজন আত্মীয় তিনি মানুষ নন, একটু কাছে নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, এরকমই। এরকমই কে হন তিনি আচ্ছা আপনার? ভাই, সেটা হলো কি আমার মানে মামি হয়, আর মামিটা হলো কি আমার রিলেটিভের, মানে কি আমার আম্মুর কাজিনের আর কি ওয়াইফ। এবং আপনি তাকে নিজের চোখে হ্যাঁ, দেখেছেন? নিজের চোখে। এবং আপনি বলেছিলেন যে ভাই, কোনো সে খুলনায়ও আসছে। হ্যাঁ, এবং আমাদের বাসায় হ্যাঁ আসছে। হ্যাঁ আপনি বলছেন যে তার মধ্যে কোনো না ভাই, কোনো অসুবিধা নাই। এমনি থাকেন তারা আচ্ছা কোথায়? ভাই, আসলে একটা কথা কি, তবে আমি এটা আমার নানুর কাছে শুনছি, মানে যে সে নাকি মনে করেন যখন মনে করেন আপনার কাজ টাজ যখন করতো তখন অনেক সময় হাত বাড়ায়, প্রথম দিকে কাজ করতো, মানে হাতটা নর্মালি যেরকম শোনা যায় সেরকম। হ্যাঁ, কিন্তু পরে আর ওইটা দেখা যায় না। বড়টা দেখা যায় না। এবং আপনি বলছিলেন তার নাকি মাঝে মাঝে আত্মীয়রাও তার উপরে এসে ভর হ্যাঁ, করেন। হ্যাঁ, এবং সেই যে দুজন আত্মীয় যে তার উপরে এসে ভর করেন তারা কারা? আচ্ছা ভাই, একটা হলো গিয়ে তার চাচা, ঠিক আছে, তার চাচা, আর একটা হলো গিয়ে তার হলো গিয়ে চাচাতো বোন, দুইজন। চাচা এবং চাচাতো বোন দুজন আসেন, তখন তিনি আবার অস্বাভাবিক আচরণ করেন। এমনিতে তিনি আপনাদের পরিবারের কোনোদিন কোনো উপকার বা কোনো ক্ষতি করেছেন? হ্যাঁ ভাই, আমি উপকারের ভিতরে আপনার একটা বলি, মানে আমার মানে রিলেটিভের, মানে আমার ফ্যামিলির ভিতরে একটা কাহিনী হয়েছে। আসলে কি আমার একবার আমাদের নানা বাড়ি দলিল পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে, তো দলিলটা খুব ইম্পর্টেন্ট ছিল, না পাওয়ার পরে ওই মামির কাছে যাওয়া হয়েছিল, তো তার জিজ্ঞেস করা হয়েছিল, সে বলছিল যে আপনার ইসেই আছে, আপনার ট্রাঙ্কের ভিতরেই আছে, ঠিক আছে। তো বলার পরে সেইখান থেকে যেখান থেকে বলছে সেখান থেকে বের হয়েছে জিনিসটা। এবং উনি এরকম অনেক কিছু বলে দিতে হ্যাঁ। পারেন। আর কোনো ক্ষতি করেছেন কখনো কারো? না ভাই, ক্ষতি এখন পর্যন্ত কোনো ক্ষতি ক্ষতি হয়নি। বলতে আমি ওইরকম কোনো ক্ষতি বলছি না, যেহেতু রিলেটিভ, মানে কোনোদিন কেউ তার কারণে কখনো ভয় পেয়েছেন? না ভাই, ভয় পাইনি, বাট আমার যে মানে তার যে ওয়াইফ বলতে সরি, মানে তার যে শাশুড়ি, ঠিক আছে, তার শাশুড়ি প্রথম দিকে ভয় পাইতো, বাট পরে যখন দেখছে যে কোনো ঝামেলা করে না, তারপর ব্যাপারটা নর্মাল হয়ে গেছে। আচ্ছা, আমি একটা শোভনের কাছে যাই, এটা খুবই একটা অদ্ভুত ঘটনা। এবং আমার কাছে মনে হয় যে কারো পরিবারে, আমি জানি না যে জিন আছে কিনা, ওনাদের পরিবারে জিন আছে, এবং উনি বলছিলেন যে ওনার সেই জিনটা একদম দেখতে হুবহু মানুষের মতো, তার মধ্যে কোনো আচরণগত ভাবে কোনো পার্থক্য নেই। আপনি বলছিলেন কয়েন নিয়ে একটা ঘটনা, কি ঘটনা সেটা একটু শুনতে, একটু কাছ থেকে বলতে হবে প্লিজ সবাই। একজন কাজিনের ব্যাপারে, আমাদের ফ্যামিলির রিলেটেড আত্মীয় হয়, আমাদের কাজিন, তার কাছে মানে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তুলে নিয়ে যাওয়ার পরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো বাসার সবাই অনেক খোঁজাখুঁজি করছে, গ্রামের লোকজন বা সবাই ওইখানের, খুব মানে জিনিসটা অনেক শোরগোল হয়ে গেছিল। তো সবাই খুব মানে খোঁজার জন্য ব্যস্ত ছিল। তো একটা পর্যায়ে তাকে না পাওয়ার পরে, তো ওইখানে স্বাভাবিকভাবে গ্রামে যেরকম হয় হুজুর, ওঝা বা এই ধরনের তাদের কাছে যাওয়া হয়। তো সেই হিসাব করে তারা ওই গ্রাম বা আশেপাশের অঞ্চলের কোনো হুজুর বা ওঝা বাদ দেয় নাই। তো এট এ টাইম যে একজনের কাছে পাওয়া গেছে যে ওই হুজুর তাকে ইনফো দিছিল যে আপনার ছেলেকে পরীরা উঠায় নিয়ে গেছে ঘরের থেকে, কারণ ও যখন মাদ্রাসায় পড়তো, মানে আমার ওই কাজিন মাদ্রাসায় পড়তো, ওনাকে ওইখানে দেখে পছন্দ করছে, এবং তাদের বাড়ির পাশের পুকুরে উনি খেলাধুলা মানে যেদিন করতেছিল ওই দিন দেখে ওরা টার্গেট করে উঠায় নিয়ে চলে গেছে। তো ওই হুজুর বলছিল যে তোমরা 3টা জায়গায় খোঁজ নিও, ঠিক 3 দিন পরে তো এই 3টা জায়গার যে কোনো একটা জায়গায় পাওয়া যাবে। আচ্ছা, 3টা জায়গা ছিল আপনার, একটা ছিল বাঁশঝাড়, আরেকটা ছিল হচ্ছে আপনার নদীর পাড়, ওর সাইডেই নদী আছে, আরেকটা ছিল হচ্ছে আপনার গাছের উপরে তেঁতুল গাছ, একটা বড় তেঁতুল গাছ ছিল ওই এলাকারই, তো ওইখানে। তো 3 দিন যখন তারা অপেক্ষা করলো, 3 দিনের দিন বাসার সবাই অ্যালার্ট, মানে এই 3টা জায়গায় লোকজন সব ভিড়ভাট্টা। তো নদীতে ওই দিন সকালে নদীতে একজন লোক দেখতে পায় ওই এলাকারই, যে ছেলেটা দাঁড়ায় আছে এবং এক হাতে মানে দূর থেকে উনি বুঝতে পারছেন যে এক হাতে বল আকৃতির কিছু, যখন সামনে গেছে তখন দেখতে পারছে ওইটা একটা মিষ্টি, আচ্ছা, এবং বাম হাতে দেখতে পারছে 2টা কয়েন, ওইটা হলো একদম কাছে যে তারপরে। কিন্তু উনি যখন 1 হাত কি 2 হাত দূরত্বের কাছে ছিল, তখন ওই ছেলেটা বলতেছে, ওর বয়স ছিল তখন 7 কি 8,
তো ও বলতেছে আমার ভাই যে কাছে আসিস না, সমস্যা আছে। আচ্ছা, তো ওই লোকটা ওই জিনিসটার কেয়ার করেনি, মানে সে অনেকটা খুশি হওয়ার মতো তাকে যে জড়ায় ধরছে, জড়ায় ধরার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেছে। কি অজ্ঞান হয়ে গেছে? এই সেই আমার ভাই, মানে এই- যাকে তুলে নিয়ে হ্যাঁ, গেছিল? হ্যাঁ, সে অজ্ঞান হয়ে গেছে। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে উনি অজ্ঞান হয়েছিলেন টোটাল 3 দিন, 3 দিন? পুরো 3 দিন। এবং ওই 3 দিনে ওনার হাত থেকে ওই কয়েন এবং মিষ্টি কেউ আলাদা করতে পারেনি। কয়েনটা কি খুব সাধারণ কয়েনের মতো না, ছিল? কয়েনটা টোটালি সাধারণ কয়েনের মতো ছিল না। এবং কয়েনের ব্যাপারে আরেকটা কথা, ওই 3 দিন পরে উনি যখন রাত্রেবেলায় উঠছে, মানে মা বলে চিৎকার করে উঠছে, হুম হুম। তখন উনি শুধু দুইটা কথা বলতেছিল, যে প্রথমটা হচ্ছে আমি, তোমরা কারা, সেকেন্ড কথাটা হচ্ছে আমার সেই ফুলের বিছানা কই। আচ্ছা, এই কথা বলতে বলতে সে আবার মানে ঘুমায় যাওয়ার মতো একটা পরিস্থিতি। তো তারা হুজুরের কাছে আবার যায়, হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এর প্রতিকার কি। তো হুজুর যেটা বলে সেটা হচ্ছে ওকে নিয়ে ঘুম পাড়ায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওইখানে ও একটা ঘোরের মধ্যে ছিল, এবং এই ঘোরটা কাটতে একটু সময় লাগবে। কয়েনের ব্যাপারটা আসি, কয়েনটা ওই ওর ঘোরটা যখন আস্তে আস্তে কাটে তখন ওইটা নিতে পারেনি হাত থেকে, ঘোরটা যখন আস্তে আস্তে কাটে তখন ওই কয়েনটা আচ্ছা। নেওয়া হয়। এবং হুজুর বলে ওকে ওইখান থেকে অন্য কোথাও পাঠায় দিতে। তো পরে ভাইকে ঢাকায় পাঠায় দেওয়া হয়, এবং কয়েনটা নিয়ে ওনার আম্মা মানে ঘরের একটা সেফ জায়গায় রেখে দিছিল। তো পরের দিন সকাল উঠে দেখে ওই দুটা নাই, এবং ওটা টোটালি ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আপনার ঘটনা, রাইট? এবং তারপরে তার কোনো সমস্যা হয় নাই? হ্যাঁ, এইটুকু বলি যে সে যখন মানে ওইখানে ওর পরের দিনই পাঠায় দেওয়া হয় না, যেহেতু ওই যে বললাম আপনাকে যে ঘরের মধ্যে ছিল। হুম হুম। তো সে অনুভব করতো, যেমন ধরেন রাত্রে রাত্রে তাকে কখনো একা রাখা হতো না, কিন্তু ওই ঘটনার পরের থেকে মা পাশে ঘুমাইতো রাত্রে। তো রাত্রে রাত্রে নাকি সে উঠে একা একা অন্ধকারে কারোর সাথে মারামারি করতো, মানে কোন একটা ছায়া বা অভাব জাতীয় কিছু একটা, তার মা যেটা বলছে যে ছায়ার মতো তার সাথে মারামারি করতো। এবং এট এ টাইম সে বলতো যে আমি যাব না, এরকম করে চিৎকার করে বলতো আমি যাব না, এবং বলতে বলতে সে ওইখানে অজ্ঞান হয়ে যাইতো। তো এই জিনিস চিন্তা করার পরে খুব শিগগিরই হয়তো 1 মাস বা 1.5 মাস টাইমের পরে তাকে ঢাকায় পাঠায় দেওয়া হয়। তো ঢাকায় দিয়েও সে ফিল করতো সে খাট থেকে অনেকটা উপর হয়ে গেছে, এবং হুম হুম। সেটা ঘুমের মধ্যে বুঝতে পারতো। এই জিনিসটা এখন আস্তে আস্তে অনেকটা কমে গেছে, কিন্তু এখনো সে ফিল করে যে তাকে কেউ উঠায় নিচ্ছে ঘুমের মধ্যে, অথবা স্বপ্ন দেখে যে তুই চল, বারবারই শুধু একটা কথা বলে যে তুই চল। এটাই আমি এক্সপেক্ট করছিলাম আপনার কাছে। হ্যাঁ, এই অংশটুকু শুনেছিলাম না। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে অনেক এসএমএস আসছে। অতুল আমাদের এসএমএস করেছেন, এবং এসএসসি এক্সাম চলছে, দোয়া চেয়েছেন সবার। এসএইচ আবরার হাজারীবাগ থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আজকের ভূত এফএম জম্বে ভালো লিখেছেন। হ্যাঁ, আজকে খুলনায় আমাদেরও এক্সপেকটেশন সেরকমই। মাহফুজ আমাদের লিখেছেন স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনামিকা আমাদের ফরিদপুর থেকে এসএমএস করে লিখেছেন যে এই স্টোরিটা ভালো লেগেছে। জ্যাকলিন নাটোর টিভি সেন্টার থেকে আমাদের এসএমএস করেছেন, আই এম বিগ ফ্যান অফ ভূত এফএম, এবং তিনি বলেছেন যে ভূত এফএম তাদের ফ্যামিলি মেম্বাররা সবাই শোনেন। রেজা মাওলা আমাদের এসএমএস করে বলেছেন ওয়েলকাম টু খুলনা। এছাড়াও আনিকা আমাদের এসএমএস করেছেন বাসাবো থেকে। আমাদেরকে আলিফ এসএমএস করেছেন নাটোর থেকে। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এসএমএস করেছেন, এবং তারা আজকে একটু ডিফারেন্ট। তারা আজকে দেয়ার উইথ ভূত এফএম ফ্যামিলি। সো কিছুক্ষণের মধ্যেই অ্যাটলিস্ট তাদের আমরা ভয়েস আপনাদেরকে শোনাই দিব, যারা প্রত্যেক দিন এসএমএস করে এবং প্রতিটা দিন যাদের নাম শোনেন। হাবিব এবং নাহিদ কুমিল্লা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তারাও একটা হরর নাইট চান আমাদের কাছে, সেটা লিখেছেন। বরিশাল আসবেন কবে অনেকেই বলছেন, যারা মিস করেছেন তাদেরকে বলি নেক্সট ফ্রাইডে, অর্থাৎ যে ফ্রাইডেটা আসছে, আপকামিং ফ্রাইডে যেটা, সেই ফ্রাইডেতে অর্থাৎ এই দিস ফ্রাইডে আমরা যাচ্ছি বরিশাল, এবং বরিশালে আপনাদের সাথে অনেক মজা হবে। সেই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে প্রচুর ঘটনা পাঠাতে হবে আমাদেরকে, এবং ঘটনা পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইল না, আমাদের ইমেইলে পাঠাতে হবে আপনাদের ঘটনা, এবং ইমেলটা অ্যাড্রেস আমি জানিয়ে দিচ্ছি, bhuteFM@radiofurti.fm। প্লিজ একটু লিখে নেবেন, তাহলে মনে থাকবে BHTTFM@radiofoti.fm। এবং আমার যেটা মনে হয় আপনারা যে কোনো মানে আপনারা যদি একটু গুগল করেন, তাহলে এই ঠিকানা পেতে আমাদের একেবারে আপনাদের অসুবিধা হবে না। এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন www.radiofurti.com। সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন। ডেফিনেটলি আমরা চলে যাব আবারও ঘটনায়। তার আগে জানিয়ে দিই যে আমরা থ্যাঙ্কস জানাতে চাই, থ্যাংক ইউ সো মাচ টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল ফর ইউর হসপিটালিটি, অ্যান্ড ড্যান কে
কেক, থ্যাঙ্কস টু ড্যান কেক ফর দেয়ার হসপিটালিটি। অ্যান্ড আমার মনে হয় যে আরেকটা খবর আপনাদের জানিয়ে দেওয়া দরকার, চলছে অমর 21শে বইমেলা এবং ভাষার মাস শুরু হয়ে গেছে। সেই উপলক্ষে ঢাকা বইমেলায় স্টল নাম্বার 181 এবং 182 জ্ঞান বিতরণী স্টল, সেখানে আমাদের বইগুলো আছে, পুরনো বইগুলো যারা এখনো পাননি, নতুন বই আসছে, পুরনো বইগুলো যারা সংগ্রহ করতে পারেনি সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আমাদের পরবর্তী অতিথি ডক্টর ফারুক, আমরা তার কাছে যাব এবং একটা লাশের ঘটনা শুনে আসবো আমরা, রাইট? এটা একটা অ্যাম্বুলেন্সের ঘটনা, ওকে, শুনে আসি। ধন্যবাদ আসলে ভাই। আমার ঘটনা হচ্ছে আমাদের এই খুলনা মেডিকেল কলেজে। আমার খুলনা মেডিকেল কলেজ আসার পরে হসপিটালে এক অ্যাম্বুলেন্স চালায় এক মামা, তো তার সঙ্গে আমার সম্পর্ক। তো ঘটনাক্রমে সে ঘটনা আমার সঙ্গে শেয়ার করে। তো ঘটনা ছিল এরকম যে একটা পোস্টমর্টম করা লাশ এই সম্পর্কে। তো একটা লাশ মেবি সেটা ছিল আপনার সুইসাইড। তো সুইসাইড করা একটা লাশ, তো সেটা আমাদের খুলনা মেডিকেল কলেজেই পোস্টমর্টম করা হয়েছে। তো করার পর সেটা মেবি রিলিজ দেওয়া হয় রাত সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে রিলিজ দেওয়া হয়। তো ঘটনাক্রমে যেহেতু লাস্টে ছিল সুইসাইড কেস, তো সেই জন্য ওই বাসার ফ্যামিলি থেকে যে মেম্বারটা ছিল, তো তাকে ওই পরিবারের ঝামেলার কারণে, যে ওখানে একটা পুলিশি একটা ঝামেলা হয়েছিল, তো সেটার কারণে সে চলে যায়। তো আলটিমেটলি ওই ডেড বডিতে একা থেকে যায়। তো এখন হসপিটালে একটা নিয়ম ছিল এমন যে একটা ডেড বডি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা রিলিজ দিয়ে দিতে হবে, এবং রিলিজ দেওয়ার পরে সেটা হসপিটালে রাখা যাবে না, এরকম একটা অডিয়েন্স ছিল আর কি। তো যাই হোক, তো ঘটনাক্রমে হসপিটালের নির্দেশে বাসায় ফোন দেওয়া হয়। বাসায় ফোন দেওয়ার পরে তারা ওখান থেকে জানায় যে আমাদের বাসায় খুব প্রবলেম, তো আমরা ওই লাশটাকে নিয়ে আসার জন্য যেতে পারতেছি না। তো হসপিটাল কর্তৃপক্ষের কাছে তারা এটা বলে যে লাশটাকে যাতে ওই হসপিটাল থেকেই অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে সেটা পৌঁছে দেওয়া হয় আর কি। তো হসপিটাল কর্তৃপক্ষ সেটা সেভাবেই কার্যক্রম করে এবং শেষ পর্যন্ত লাশটা পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা নেয়। আলটিমেটলি সেই লাশটা যে পৌঁছে দেয় সে দায়িত্ব ছিল সেই মামা, মানে যে অ্যাম্বুলেন্স চালাইতো। তো উনি এখন আমার কলেজের মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল স্যারের গাড়ি চালান। তো এই ঘটনার পরে সাধারণত তিনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়েছেন আর কি, ভয়ের কারণে। হ্যাঁ। ও একটা ঘটনা আমি পরে আপনার সঙ্গে বলতেছি। তো ঘটনা এমন ঘটছিল যে সন্ধ্যার দিকে যেহেতু গাড়িটা ছাড়ছিল, এখান থেকে সবকিছু কমপ্লিট করার পরে গাড়িটা মেবি 8টার দিকে হসপিটাল থেকে রওনা দিছে। এবং রওনা দেওয়ার পর ঘন্টা দুয়েক ফ্লুয়েন্টলি গাড়িটা চলছিল, তো কোনো ঝামেলা ছিল না। তো হঠাৎ করে তিনি খেয়াল করতেছেন লাস্টটা যেহেতু ছিল আপনার কফিনের মধ্যে, তো পেছনে তিনি খেয়াল করতেছেন যে কফিনটা খুলে যাওয়ার একটা শব্দ। তো বোঝা যাচ্ছে যে একটা কফিনের যদি উপরে পাটাতনটা খুলে যায়, একটা যেরকম টাইপের শব্দ হওয়া উচিত ওই টাইপের একটা শব্দ হচ্ছে আর কি। তো উনি জিনিসটা নোটিস করার পরে নিজে একটু গাড়িটার স্পিডটা কমাই দিচ্ছেন এবং অবজার্ভ করার জন্য একটু ট্রাই করছেন আর কি। তো রাস্তা আবহাওয়াটা এমন ছিল যে হালকা বৃষ্টি ছিল, আর রাস্তায় গাড়িও তেমনটা ছিল না, মোটামুটি ফাঁকা। তো এই এনভায়রনমেন্টে তিনি নিজের যদিও একটু অ্যাবনর্মাল মনে করতেছেন, তো তারপরেও নিজের দায়িত্বে এবং সরকার যেহেতু তাকে এই কাজে পাঠাইছে, তো অবশ্যই তাকে রেসপন্সিবিলিটি বেশি মনে করছেন। তো এই কারণেই সে গাড়িটা অফ করছেন, স্টপ করার পরে তিনি জিনিসটা অবজার্ভ করছেন যে আসলে কি ঘটনা ঘটছে। তো উনি দেখেন যেভাবে পেরেক মেরে দেওয়ার কথা ছিল ওইভাবে মারা ছিল, তো আলটিমেটলি কিন্তু পেরেকটা সে জায়গায় ছিল না। তো উপরে যে কাঠের এটা দেওয়া ছিল কফিনের উপরে, তো ওটা খুলে পড়ে গেছে। তো উনি ওটা স্বাভাবিকভাবে নিছেন, যে অ্যাবনর্মাল ভাবে নেন নাই, তো হতেই পারে, এটা স্বাভাবিক। তো উনি লাস্টটাকে ওই আগের মতো কফিনকে প্লেস করছেন এবং তার গাড়িতে দড়ি ছিল আর কি, রশি যেটাকে বলে, তো ওটা ছিল। তো ওটা দিয়ে খুব ভালোভাবে জিনিসটা মুড়িয়ে নিচ্ছেন আর কি, আচ্ছা, সমস্ত কফিনটাই তেমন ভাবে মুড়িয়ে নেওয়া হয়েছে। সাধারণভাবে ওটা সাধারণত মানে হয়ে যাওয়ার কথা না, খুলে যাওয়ার কথা না, তো আলটিমেটলি কিন্তু খুলে গেছে এক পর্যায়ে। তো উনি কনফিডেন্টলি সেটা করছেন, করার পরে গাড়িটা স্টার্ট করছেন। স্টার্ট করার এক পর্যায়ে তিনি এখন খেয়াল করতেছেন যে পিছনে একটা অদ্ভুত শব্দ, তো যেটা একটা গোঙানোর মতো শব্দ হয় আর কি, মানুষ যেটা করে আর কি, এই টাইপের একটা শব্দ তিনি শুনতে পাচ্ছেন। তো হঠাৎ করে তিনি, যেহেতু ভয়টা তার বেড়ে যাচ্ছে, ক্রমেই বেড়ে যাচ্ছে, শব্দটাও বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে তিনি এই ভয়টা পাওয়ার পরেই আস্তে আস্তে গাড়ির স্পিডটা কমে যাচ্ছে। তো এই
ভয়ে তিনি এবার কি করলেন, এবার গাড়িটা আবার স্টপ করলেন। তো এবার দেখলেন যে আগে যে রশি পাচ্ছিলেন, তো রশিটা কিন্তু এবার খুলে গেছে। রশি খুলে যাওয়ার পরে কফিনটা ওই আগের মতোই উপরের পাটাতনটা খুলে আসছে। খুলে আসার পরে এবার দেখেন ডেড বডিটা গাড়ি যে ফ্লোর আছে ঠিক ফ্লোরের মধ্যে পড়ে আছে। তো এবার কিন্তু মোটামুটি অনেকটা ভয় পেয়েছেন। তো ভয় পাওয়ার পর এখন কি করবেন বুঝতেছেন না, যে রাস্তার মধ্যে কিন্তু নির্জন রাস্তা, কেউ নাই, দু একটা গাড়ি চলতেছে হাইওয়েতে যেগুলো চলে। তো এই পর্যায়ে তিনি এখন কি করবেন ডিসিশন নিতে পারতেছেন না, কারণ একটু ভয় লাগতেছে কিন্তু দায়িত্ব তার বড়। তো এই পর্যায়ে শেষ পর্যন্ত তিনি কি করলেন, গাড়িটা আপনার আবার আগের মতো চালালেন। চালার পর এক পর্যায়ে ঘন্টা দুয়েক প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছেন, আর 20 মিনিট লাগবে মেবি। তো এই মুহূর্তে তিনি নোটিশ করতেছেন তিনি যে সিটে বসছেন তার পিছনে একটা ধাক্কা লাগতেছে, মনে হচ্ছে যে কেউ তাকে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, তো এই পর্যায়ে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই শেষ পর্যন্ত, এবং ধাক্কাটা এমন ভাবে আসতেছিল যে তাকে মনে হচ্ছে যে ফেলে দিবে আর কি গাড়ি থেকে। বুঝতে পেরেছি। তারপরে তো তারপরে সে ওই একই অবস্থায় সে বাড়ি 20 মিনিট আগে আর কি, তখন কাঁচা রাস্তায় ঢুকছে আর কি, গ্রামে যাবে এই অবস্থায়। তো তার সেন্স মোটামুটি সেন্সলেস হয়ে গেছে। তো তিনি গাড়িটা প্রেস করতে পারেনি রাস্তার মধ্যে, তিনি পড়ে গেছেন রাস্তা থেকে, ওই দরজা থেকে পড়ে গেছেন। এবং সকালে যখন গ্রামের লোকজন আসে, তো এসে দেখে যে লাশটা মাটিতে পড়ে আছে, গাড়ি থেকে মাটিতে পড়ে আছে, এবং তিনিও ওই রাস্তার ধারে পড়ে আছেন। আচ্ছা, তো গ্রামের লোকজন সকালবেলা উঠে তো তাকে ওইভাবে যখন সেন্স ফিরে আসছে তখন তার কাছে ঘটনাগুলো শুনছেন। তো শোনার পরে ওই ডেড বডি যে ছিল তাদের কাছে ছিল, তো তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে, এবং শেষ পর্যায়ে তিনি ওই সুস্থ হয়ে ফিরে আসছেন। এবং সেদিনকার পর থেকে তিনি আর ওই হসপিটালের অ্যাম্বুলেন্সের দায়িত্ব থেকে মোটামুটি অবসর নিয়েছেন আর কি। এখন তিনি আমার ভাইস প্রিন্সিপাল গাড়ি চালান। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাওয়ার আগে ছোট্ট ব্রেকে তার আগে বলি যে আমাদের কাছে অনেকে SMS করছেন এখনো পর্যন্ত, এবং আমরা আগামী সপ্তাহে যাব বরিশালে, আপনাদের সেটা জানিয়ে রাখি। এবং বরিশালে আপনাদের যারা আপনারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে তাদেরকে বলতে চাই যে অবশ্যই আমাদের SMS করুন। SMS করার নিয়ম এবং জানিয়ে দিন যে আপনারা শুনছেন, এবং আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিন আপনাদের ঘটনা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ফেসবুকে অনেকে লিখছেন দেখছে, এখানে তানভীর মিজান আমাদের সাথে আছেন, এবং আমাদের তিনি বাস্তবে একটা ঘটনা শেয়ার করতে চান। ঘটনা শেয়ার করলে অবশ্যই ইমেলের মাধ্যমে শেয়ার করতে হবে। এবং ভয় করে ভাইয়া মধ্যরাতে রাস্তা দিয়ে একা চলাচল করতে ভয় লাগে, এমডি মোত্তাজুল ইসলাম এটা আমাদের লিখেছেন। এছাড়াও আমাদের নওশিন হাফিজ আমাদের এখানে লিখেছেন, এবং চিটাগাং আবার যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি ইনশাল্লাহ। অরিজিৎ শুভ, এছাড়াও টাইমলেস সময় সহ আরো অনেকে আমাদের সাথে আছেন এই মুহূর্তে। তো আমরা ছোট্ট একটা ব্রেকে চলে যাচ্ছি, আর ব্রেকের সেই টাইমটাতে কি আর করবেন, যারা অলরেডি আমাদের সাথে রয়েছেন তারা একটা ড্যান কেক খেয়ে নিতে পারেন এই ব্রেকের মধ্যে। আর আমরা ফিরে আসবো ব্রেকের পরে আবারও দারুণ সব ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এন্ড চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমি রাস্তাল আছি, সাথে আমাদের সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে থ্যাংক ইউ সো মাচ টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল ফর ইউর হসপিটালিটি। এবং আশা করছি যে আপনারা সবাই অলরেডি যারা বরিশালে তারাও প্রস্তুতি নিচ্ছেন, এবং আগামী শুক্রবার আমরা আসছি বরিশালে, সুতরাং অবশ্যই প্রস্তুত থাকবেন। প্রতি সপ্তাহেই আমরা সবসময় শুনি যে খুলনা থেকে আমাদের SMS করেন আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। আপনাদের অনেকেরই ধারণা আছে যে আমরা SMS আসলে কি যায় নাকি যায় না, আসলে কি পড়ি নাকি পড়ি না। তবে একটা পরিচয় করে দিই, আপনার নামটা একটু প্লিজ বলবেন। আনোয়ার হোসেন। আপনি? জি, আমি ফ্রেন্ড জুহি। আপনাদের এরকম কোনোদিন হয়েছে যে আপনারা এপিসোড মিস দিয়েছেন কখনো? কখনোই না, কখনোই মিস দেননি? ছিল না, তখন অ্যাপস দিয়ে চালিয়ে গেছেন। আপনিও তাই? কেমন লাগে ভূত এফএম? মানে ভূত এফএম কে নিজের ফ্যামিলি বলে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ আজকে, এবং আপনারা যে কষ্ট করে এসেছেন। কোথায় বাসা আপনাদের খুলনায়? টাইগার গার্ডেনের ঠিক সামনেই আমাদের বাসা। আচ্ছা, ওকে, সো টাইগার গার্ডেনের সামনে বাসা। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের সময় আমাদের সাথে অনেক বেশি ভালো কাটবে। আমরা চলে যাব শাহিনের কাছে, এবং শাহিন যখন ঘটনাটা বলবেন সেই সময় আপনারা একটু অনুভব করবেন যারা শুনছেন এই মুহূর্তে যে আপনাদের সাথেই এই ঘটনাটা ঘটছে। দেখেন কেমন লাগে শাহিনের স্টোরি। আপনি খুলনায় কোথায় থাকেন?
থাকেন? আমি খালিশপুর বিদ্যুৎ কেন্দ্রে থাকি। খালিশপুর বিদ্যুৎ কেন্দ্র, ওকে। চলে যাই আপনার ঘটনায়। হাই লিসনার, দিস ইজ শাহিন ফ্রম বিদ্যুৎ কেন্দ্র। প্রথমে ধন্যবাদ জানাই আমার বন্ধুদের যারা- আমরা সরাসরি ঘটনায় যাবো প্লিজ। হ্যাঁ, অনেকে অনেক কষ্ট করে রাতের বেলায় শুনছেন, আমরা ঘটনায় যাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটা ছিল 2012 সালের রাসেল ভাই, ঘটনাটা ছিল 2012 সালের বলেন। 2012 সালের নভেম্বর মাসের মাঝামাঝি কোনো একটা সময়। রাসেল ভাই, তো আমি একটু অনেক রাত করে ঘুমাতে যাই। তো বরাবরের মতো আমি ওই দিনে অনেক রাত করে ঘুমাই। তো একটা সার্টেন সময় আমি ঘুমিয়ে যাই। হ্যালো, হ্যাঁ, একটা সার্টেন সময় আমি ঘুমিয়ে পড়ি। তো হঠাৎ আনুমানিক রাত 3টার সময় আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারলাম কিছু একটা সামথিং আমার মাথার পেছনে খুব আলতো ভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো আমি মনে করলাম হয়তো বা আমার আম্মু ঘুম থেকে উঠে গেছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু আসলে আমি পাশ ফিরে যে দেখতে যাবো, দেখি আমার ঘাড় আমি মুভ করতে পারতেছি না। অনেক ঘাড়টা অনেক শক্ত হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে আমার ঘাড়টা আমি মুভ করে দেখি ওইখানে কেউ নেই। কিছুক্ষণ পর আমার চোখ রাসেল ভাই সামনে চলে যায়। এখন দেখি আমার মশারির ওপাশে ঠিক সামনে একদম মশারির গা ঘেঁষে একটা লম্বা আনুমানিক 7 থেকে 8 ফুট একটা দৈর্ঘ্যের একটা মহিলা অবয়ব। আসলে এটার চুল হাঁটু পর্যন্ত। আমরা মাইক্রোফোনটা সঙ্গে না রাখলে কথা শোনা যাবে না, মাইক্রোফোনটা সঙ্গে রাখতে হবে প্লিজ। আসলে ভাই, এই মহিলা অবয়বটার হাইট ছিল আনুমানিক 7 থেকে 8 ফুট এবং তার চুল ছিল পা পর্যন্ত আসলে, এবং চোখটা ছিল সম্পূর্ণ সাদা, চোখের মধ্যে কোনো মনি নেই। আমার উত্তর পাশের জানলাটা খোলা ছিল, স্পষ্ট আমি এটা দেখতে পাচ্ছি বাইরের আলো থেকে। এমন সময় রাসেল ভাই তার সাথে আমার আই কন্টাক্ট হচ্ছে, সম্পূর্ণ চোখে চোখ পড়ছে। হ্যালো, আচ্ছা, উনি একটু নার্ভাস। আচ্ছা, আমি একটু বলি যে আপনি এই মহিলা যার কথা বলছে তাকে কি রেগুলার দেখেন? না, আমি রেগুলার দেখি না, মাঝে মাঝে দেখা হয় সেটা। মাঝে মাঝে দেখা হয়। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমার মনে হয় যে এই মুহূর্তে যারা শুনছেন এবং শুনছিলেন তাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে হঠাৎ করেই রাতের বেলায় ঘুম ভেঙে গেল আপনার, এবং আপনি মনে করলেন যে আপনার পরিচিত বা আপনার আপন কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এবং সেই মুহূর্তে আপনি অনুভব করে যদি তাকিয়ে দেখেন যে এরকম অদ্ভুত চেহারার একজন মানুষ, তাহলে কেমন লাগবে? আমার মনে হয় যে ভয়ঙ্কর লাগার কথাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা আমরা শুনবো। হাই লিসনার্স, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, খুলনা মেডিকেল কলেজ থেকে আসছি। শুনি আপনার ঘটনা। ঘটনায় চলে যায় আসলে। জি প্লিজ। আমার ঘটনাটা ঘটছিল আমার আম্মুর সাথে, আম্মুর মুখেই শোনা। আমার জন্মের আগে আমরা 3 ভাই, আমার 2 ভাই তখন জন্ম নিছে, আমার জন্ম হয়নি। তো আম্মুর মুখে শোনা এবং আম্মু নিজের সাথে ঘটনাটা। আচ্ছা। আমাদের যে বাড়িতে আমরা এখন থাকি, বাড়িটা বেশ 3-4 বছর 5 বছর পর্যন্ত খুব অব্যবহৃত হয়ে পড়ে থাকার কারণে ওখানে চুন সুরকি এই যে দেওয়ালগুলো গাঁথনি ছিল, যার কারণে ওই ছোট ছোট বট গাছগুলো দেওয়ালে হয়ে যায় এবং দেওয়ালগুলো অনেক ফাটল ধরে বড় বড়। তো এই ফাটল ধরার পরে 3-4 বছর পরে যখন আব্বু আম্মু এবং আমার 2 ভাইকে নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করে, তখন আমাদের সেই বাড়িতে তখন 2টা রুম ছিল এবং 2টা ছিল শোয়ার ঘর, একটা ছিল হচ্ছে কিচেন, রান্নাঘর আর কি। তো ওই বাড়িতে আম্মু থাকতো, আব্বু বেশ রাত করে বাড়িতে আসতো। তখন আম্মু একা একা যখন বাড়িতে থাকতো, 2 ভাই ঘুমাইতো। তো আম্মু শুনতে পাইতো যে কিচেনের ভিতরে যদি অনেকগুলো প্লেট, তারপরে যে বোল, তারপরে ডেস্ক গুলা যদি সাজায় রেখে ফেলে দেওয়া হয়, তাহলে যে শব্দগুলো হয়, এই ধরনের শব্দ হইতেছে, মনে হইতেছে কেউ ফেলাই দিচ্ছে। কিন্তু আসলে আম্মু যখন দরজা খুলে কিচেনে ঢুকে, তখন দেখে যে আসলে সবগুলো ঠিক আছে। তারপরে হঠাৎ করে যে শুনতো যে আমাদের বারান্দা উঠান ঝাড়ু দেওয়ার মতো একটা আওয়াজ। আম্মু বাইরে গিয়ে দেখে কোনো আওয়াজই নাই, মানে কিছু নাই, শুধু আওয়াজই শোনা যাইতেছিল। বাইরে গিয়ে দেখে কিছু নাই। এইভাবে যে সাপের যে একটা আওয়াজ করে, ফোঁস ফোঁস করে যে আওয়াজটা করে, এরকম একটা আওয়াজও তখন হইতো। তো আম্মু এইগুলা দেখতো, ভয় পাইতো, আবার নিজেকে সান্ত্বনা দিত যে না, আসলে কি মনে হয় কিছু না। আচ্ছা। এভাবে হইতে হইতে এক সময় হয় কি, আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ যে ওষুধ, ডাক্তার দেখানো হতো, ওষুধ খাইতো, কোনো ওষুধেই কাজ হইতো না, সবকিছু বমি হয়ে উঠে যাইতো। তো এরকম হইতে হইতে আমাদের পাশের বাড়ির একজন মহিলা আব্বুকে বললো যে একটা মৌলবী আছে 2 গ্রাম পরে, জালাল মৌলবী বলে একটা মৌলবী, ওই মৌলবীকে একটু দেখাইতে পারো তোমরা, মৌলবী অনেক ভালো। আচ্ছা। তো আব্বু এই কথা শুনে একদিন মৌলবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেদিন কোনো মেঘ ছিল না আকাশে, আকাশ ভালোই ছিল, দিন রৌদ্রোজ্জ্বল দিন ছিল। তো আব্বু যখন রওনা দেয়, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে নাকি মেঘ হয়েছে এবং সেই মেঘে অনেক জোরে ঝড় উঠছে। সেই ঝড়ে আব্বু সাইকেল চালাইতে পারতেছে না। আব্বু তখন সাইকেল থেকে নেমে সাইকেলটা ঠেলতে ঠেলতে নিয়ে গেছে।
তো যাওয়ার পরে অনেক কষ্টে যখন সেই মৌলবীর বাসায় পৌঁছানোর পরে দেখে যে সে মৌলবী বাড়িতেই নাই। আচ্ছা। তখন মৌলবী যখন বাড়িতে নাই, আব্বু একটা চিরকুট লিখে পাঠিয়ে দিয়ে রেখে আসছে মৌলবীর বাড়িতে। মৌলবী ওটা দেখে আমাদের বাড়িতে আসছে। আসার পরে মৌলবী এসে দেখে যে হ্যাঁ, এটা জিনের একটা আসর আছে এর উপরে, আমার আম্মুর উপরে, যার কারণে কোনো ওষুধেই কাজ হইতেছে না, জিনটা তাড়াইতে হবে। তো মৌলবী দেখলো যে আমার আম্মুর উপরে যদি দোয়া কালাম করে জিন তাড়াতে হয়, তাহলে আম্মু অনেক অসুস্থ, কাজ করতে পারবে না। তো সেহেতু দূর থেকে জিনটা যেন না আসতে পারে এটা বন্ধ করার ব্যবস্থা মৌলবী করে। সেটা কিভাবে করলো? তো তখন মৌলবী আমাদের বাড়ির যে সীমানা আছে, সীমানাতে সেটা বেঁধে দিল। অনেকগুলো তাবিজ বোতলের মধ্যে করে তাবিজ পুঁতে দিল। দেওয়ার পরে আমার আম্মু তো কিছু খাইতো না, এই কথা শুনে মৌলবী তখন আম্মুর জন্য এক প্লেট ভাত নিয়ে আসতে বললো এবং দুধ, মানে 1 কাপ দুধ একেবারে ভালোভাবে চালানো, কোনো পানি ছাড়া, এই দুধ আর এবং পুরানো যে তেঁতুল থাকে বাড়িতে, এই তেঁতুল, এই সবগুলো মাখায় মৌলবী নিজে হাতে মাখালো এবং অনেক দোয়া দরুদ করলো, করে আমার আম্মুরে খাওয়ালো। তো যে আম্মু কিছু খাইতে পারতো না, এর আগে মানে বমি হয়ে উঠে যাইতো, তিনি তখন ওই খাওয়ার খাইলেন এবং পুরোটাই খাইলেন। আচ্ছা। তারপরে মৌলবী বললো যে হ্যাঁ, এবার এখন সুস্থ আছে আর জিন আসর করতে পারবে না, তুমি ওষুধ ডাক্তার দেখাতে পারো। মুখে ডাক্তার দেখানো হলো। তো ইতিমধ্যে যখন অনেকদিন চলে গেল, খুব ভালোভাবে গেছে, সমস্যা হয় নাই। আমাদের বাড়িটা রিপেয়ার করার জন্য রাজমিস্ত্রি কাজে লাগানো হয়েছিল। তো রাজমিস্ত্রি কাজ করার সময় সে সচরাচর থাকতো না। হঠাৎ করে একদিন সে আমাদের রাত্রে আমাদের বাড়িতে থাকলো। বাড়িতে থাকার জন্য তার যে বারান্দা একটা চালির ব্যবস্থা করে, সেই বারান্দায় তাকে রাখা হয়েছিল। তো ওই চালিতে একদিন রাত্রে সে শুয়ে দেখছে যে 2টা পা এবং 2টা হাত, দুইটাই তার চালির সাথে লাগানো, এবং একটা মহিলা, মানে শেপটা মহিলার মতো, সে তার লম্বা চুলগুলো ছাড়াই দিয়ে এইভাবে মানে মিস্ত্রির উপরে তার চুলগুলো বোলাই দিচ্ছে। তো 2 হাত 2 পা 2টা চালির উপরে। মিস্ত্রি থেকে এরকম একটা দৃশ্য দেখে মিস্ত্রি তো মানে সে প্রচুর ভয় পেয়ে গেছে এবং চিল্লাচিল্লি শুরু করেছে। করার পরে আব্বু এসে বাইরে আসার পরে মিস্ত্রিকে উঠালেন এবং পানি খাওয়ালেন, যে হুজুরের পাওয়া পানি ছিল সেটা খাওয়ালেন। মিস্ত্রি অনেক ভয় পেয়ে গেছিল, অনেক কাঁপাকাঁপি করছিল, অনেক ঘাম ছিল। তো এটার পর থেকে সেই মিস্ত্রি আমাদের বাসাতে অনেক দিন তার কাজ করানো হয়েছে এবং সে কোনোদিনও আমাদের বাড়িতে আর রাত যাপন করে নাই। এই পর্যন্ত আমরা তাকে এখনো পর্যন্ত কখনো আমাদের বাড়িতে তার রাত যাপন করতে দেখি নাই, বা তার যতই বলি না কেন, যত রাত হোক সে বাড়িতেই রওনা দেয়। এখন কি আপনাদের বাসায় কোনো সমস্যা আছে? এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং ইন দ্য মিন টাইম আমরা কিছু SMS পড়ে ফেলি। মাইশা আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে, লিখেছেন যে ভূতের ফোন তাকে অনেক বেশি ভালো লাগছে। কাইয়ুম হাসান পিরোজপুর থেকে আমাদের SMS করেছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন তিনি। মায়া খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন এবং ওয়েলকাম টু খুলনা জানিয়েছেন। আজকে ভূতের ফোন অনেক স্পেশাল এবং ভয়ের হবে, আমরা খুব হোপফুল যে অনেক বেশি ভালো হবে। ইপি খুলনা থেকে লিখেছেন ওয়েলকাম টু খুলনা, খুব ভালো লাগছে আজকে শুনতে। শান্ত আমাদের SMS করেছেন খুলনায় রেডিও ফুর্তির স্টুডিও আছে কিন্তু, এন্ড দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আপনারা সবাই জানেন যে গ্রামীণ ফোন এবং আমাদের সঙ্গে আছে এবং আমরা সহযোগিতা পেলে যেতে চাই। এবং সেই সাথে আরো একবার জানিয়ে দিই আপনাদেরকে যে আমাদের খুলনায় যে রেডিও ফুর্তি স্টুডিও আছে এবং সেই সাথে খুলনাবাসী রেডিও ফুর্তি শুনতে পাচ্ছেন এবং খুলনাবাসী খুব আগ্রহ নিয়েই ভূত FM শোনেন সবসময়, তাদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স আমরা পাই। আর শুভ আমাদের সাথে আছেন, সুপ্তি আমাদের সাথে রয়েছে নেত্রকোনা থেকে, ইদিতা ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সুজন ময়মনসিংহ থেকে, সাগর খান আমাদের সাথে আছেন, আকিব আমাদের সাথে রয়েছেন আরাফাত ঢাকা থেকে, অসম লিখেছেন তিনি। এছাড়াও MD আহাদ খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন প্রণব আকাশ ফ্রম ফুলবাড়িয়া, এছাড়াও শান আমাদের সাথে রয়েছেন ফরিদপুরে, এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয়েছেন সৈকত এবং আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। নেক্সট ফ্রাইডে আমরা যাচ্ছি বরিশালে, সুতরাং বরিশালবাসী আপনারা অবশ্যই রেডি থাকবেন এবং আমরা জমজমাট ভূত FM উপহার দিতে চাই আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, আপনি খুলনার কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। হাই লিসনার্স, আমি মেহেদি হাসান শাওন, আসছিলাম খালিশপুর নেভিগেট থেকে। ওকে, সো আপনি বলবেন একটা লাশের কাহিনী, রাইট? জি প্লিজ। আচ্ছা, আমার এই কাহিনীটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা। এটা খুব রিসেন্টলি ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বর মাসে প্রথম দিকে। হ্যাঁ, আচ্ছা 2015 ডিসেম্বর মাসে। আমার ফ্রেন্ডের নাম সবুজ, সে খুলনা আলিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিল। তো আমার ফ্রেন্ডের একটা রিলেটিভ ছিল, তো রিলেটিভটার একদিন হঠাৎ করে মানে সাডেনলি ডেথ হয় রোড অ্যাক্সিডেন্টে।
রোড অ্যাক্সিডেন্টে ডেথ হওয়ার পরে তাকে যথাযথভাবে হসপিটাল নেওয়া হয়, খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। তো সেখানে আপনি জানেন যে ডেড বডি যেসব কেস আছে, অ্যাক্সিডেন্ট কেস আছে, সেই সব কেসে পুলিশ সাধারণত পোস্টমর্টম ছাড়া কোনো ডেড বডি হ্যান্ড ওভার করে না তাদের কাছে। সো বাট আমার আমার ফ্রেন্ডের রিলেটিভরা সেই ডেড বডিটা কোনো মতো পোস্টমর্টম ছাড়াই পুলিশের কাছে দাবি করে যে আপনার পোস্টমর্টম ছাড়াই আমাদের ডেড বডিটা দিয়ে দেন। বাট পুলিশ কোনোভাবেই মানে না। সো যথাযথভাবে পোস্টমর্টম হয়। তো পোস্টমর্টম শেষে আবার একটা নিয়ম আছে যে পুলিশ শেষে যে গার্জিয়ানদের ডেড বডিটা দেখানোর জন্য একবার ডাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন আমার ওই ফ্রেন্ডের ওই রিলেটিভের ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ না থাকায় আমার ওই ফ্রেন্ডকে অ্যান্ড ওই ফ্যামিলির যে বড় ভাই ছিল তাকে ডাকা হয় ডেড বডিটা দেখার জন্য। আচ্ছা। তো আমার ফ্রেন্ডরা ওই ডক্টরের সাথে যায় খুলনা মেডিকেল কলেজে মর্গে। তো মর্গে তো প্রচুর লাশ। তো তখন আমার ফ্রেন্ডকে যখন ওই লাশটা দেখানো হয়, আমার ফ্রেন্ডটা দেখতেছে যে লাশটা একটা পাশ পুরো থেতলে গেছে, বুকের সেলাই এন্ড ফেসের পুরো একটা সাইড থেকে রক্ত গড়িয়ে পড়তেছে। আচ্ছা। তো এই অবস্থায় আমার ফ্রেন্ড দেখতেছে যে লাশটা তার দিকে তাকিয়ে আছে। আচ্ছা। তো এটা হওয়া সম্ভব না, বিকজ ডেড বডির লাশ সবসময় চোখ বন্ধ থাকে। যদি বন্ধ করা থাকে আগে তাহলে তো বন্ধই থাকার কথা। হ্যাঁ। তো আমার ফ্রেন্ডটা দেখতেছে যে না, চোখটা খোলা, তার দিকে তাকিয়ে আছে। আমার ফ্রেন্ডটা খুব ভয় পেল, বাট তখন আপাতত কাউকে কিছু বললো না। মোটামুটি সব কার্যক্রম শেষে ডেড বডিটা হ্যান্ড ওভার করা হয়। তো আমার ফ্রেন্ডের যখন ডেড বডি হ্যান্ড ওভার করা হয়, ডেড বডিটা নিয়ে যাওয়া হবে বগুড়া, তার মায়ের পাশে কবর দেওয়া হবে, এই জন্য বগুড়া নিয়ে যাওয়া হবে ডেড বডিটা। তো একটা অ্যাম্বুলেন্স ঠিক করা হয়, অ্যাম্বুলেন্সের ভাড়াটা মিটিয়ে এখন ডেড বডি নিয়ে যাওয়া হবে বগুড়া। অ্যাম্বুলেন্সটা স্টার্ট করে মোটামুটি ফকিরহাট পর্যন্ত ভালো মতোই পৌঁছায়। আচ্ছা, ফকিরহাট যাওয়ার পর অ্যাম্বুলেন্স আর চলতেছে না, আর যাচ্ছে না সামনে। তো এখন ড্রাইভারকে বলতেছে কেন যাচ্ছে না। তো তখন ড্রাইভার বলতেছে যে হয়তোবা অ্যাম্বুলেন্সের পেট্রোল নাই, এই জন্য হয়তোবা যাচ্ছে না অ্যাম্বুলেন্স। তো ড্রাইভার একটু পর চেক করলো, যে দেখলাম যে না, পেট্রোল ঠিক আছে, তেলের কোনো প্রবলেম নাই, বাট অ্যাম্বুলেন্সটার সামনে আগাচ্ছে না। তো এমন অবস্থায় ড্রাইভার শুনতেছে যে পিছন থেকে ডেড বডিটার ওইখান থেকে শব্দ আসতেছে যে আমাকে তোরা এখান থেকে নিয়ে যাস না, ফকিরহাট থেকে তোরা আমাকে নিয়ে যাস না, আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমার উপরে অনেক অবিচার করা হয়েছে। তো সে জানাচ্ছে যে সে যাবে না এই কারণে। হ্যাঁ, লাস্টটা বলতেছে যে আমি ফকিরহাট ছেড়ে যাবো না, আমাকে এখান থেকে নিয়ে যাস না। তো আমার ফ্রেন্ডটা শুনতেছে, ড্রাইভারটা শুনতেছে। তো ড্রাইভার এবার পিছনে যে বসা ছিল ওই লাশটার ওয়াইফ প্লাস ওই সেই মামাটা, তো তাকে বলা হচ্ছে যে আপনারা একটু দেখেন লাশটা ঠিক আছে কিনা। তো পিছন থেকে বলতেছে হ্যাঁ, লাশটা তো ঠিক আছে, ঠিক মতোই শুয়ে আছে, বাট প্রবলেম হলো যে লাশটা থেকে অবিরত রক্ত পড়তেছে, এখনো পর্যন্ত ব্লিডিং হয়ে যাচ্ছে। বিউটিফুল স্টোরি। তারপরে কি হলো? হ্যাঁ, তো বিকজ সকালবেলা লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বাট এখন রাত বাজে 2টা-3টা, এখনো অবিরত ভাবে ব্লাড বের হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, এটা হলো সবচেয়ে আশ্চর্য। তো এতক্ষণ পর্যন্ত ডেড বডির শরীর থেকে ব্লিডিং হওয়ার কথা সাধারণত না, এই জন্যই আপনারা ব্যাপারটা খুব অবাক করার মতো। আচ্ছা, তো আরেকটা অবাক করার জিনিস হলো ডেড বডি থেকে একটা কিরকম একটা অস্বস্তিকর ফিলিংস বের হচ্ছিল। আমরা যেমন আমাদের পাশে কেউ দাঁড়ালে বা কেউ থাকলে, আপনি বলছেন একটু গরম গরম ভাব বের হচ্ছে, গরম যে একটা ভাব বের হওয়ার কথা, এটা খুব অদ্ভুত ব্যাপার। গরম ভাব বের হচ্ছে। কারণ আমরা সাধারণত জানি যে যখন মানুষ মারা যায় তারপরে টেম্পারেচার ফল করে এবং মানুষ ঠান্ডা হয়ে যায়, কিন্তু আপনি বলছেন এবং আপনি বলছেন যে সেখান থেকে গরম একটা ভাব বা বাতাস বের হয়ে আসছিল। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তো ড্রাইভার তো এবার ভয় পাইছে। ড্রাইভার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার তো অ্যাম্বুলেন্স যাচ্ছে না, আমি খুলনা মেডিকেল কলেজে ফোন দিয়ে আরেকটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি, তো আপনারা ততক্ষণ পর্যন্ত ডেড বডিটা একটা ভ্যানে করে নিয়ে সামনে এগোতে থাকেন। হ্যাঁ, তো যথাযথ এভাবে খুলনা মেডিকেল কলেজে ফোন দেওয়া হলো, সেখান থেকে একটা অ্যাম্বুলেন্স রওনাও করলো। তো ওই ড্রাইভারটা করলো কি, রাত্রেবেলা একটা ভ্যানের ব্যবস্থা করে ভ্যানটাতে করে ডেড বডিটা সামনে আগানোর জন্য বলা হইলো। তো ড্রাইভার ওইখান থেকে বললো যে আমার ভাড়া লাগবে না, আমি চলে যাচ্ছি, আপনারা ডেড বডিটা নিয়ে সামনে যান।
তো তারপরে ভালো মতো ডেড বডিটা নিয়ে যাচ্ছে ভ্যানওয়ালা। তো হঠাৎ করে ভ্যানের ভ্যানের টায়ারটা পাঞ্চার হয়ে গেল। ভয়ের উপরে ভয় রাসেল ভাই, ঠিক আছে। হঠাৎ করে থেমে যাবে বাস্ট হয়ে গেল। এখন অন্ধকার রাত, চারপাশে প্রচুর অন্ধকার, তার মধ্যে মানে ডেড বডি সহ 3 জন মানুষ, মানে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। রাইট। হ্যাঁ, তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে অ্যাম্বুলেন্সটা আসলো। অ্যাম্বুলেন্স আসার পরে মোটামুটি ডেড বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সটা বগুড়া পর্যন্ত পৌঁছালো। দাফন কাফন শেষে সকালবেলা কবর দেওয়া হলো লাশটাকে। তো রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো, বাট ঘটনাটা এখানে শেষ হলো না। ডেড বডিটার যে ওয়াইফ ছিল, সেই ওয়াইফটাকে 3-4 দিন পরে একটা স্বপ্ন দেখে। ওয়াইফটা স্বপ্ন দেখে এরকম যে ডেড বডিটাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবরে ডেড বডিটা নাই, ডেড বডিটা উধাও হয়ে গেছে, মানে ভিতরে কেউ নাই, ঠিক আছে। তো মানে সেই মানে ওই ডেড বডির ওয়াইফ খুব ভয় পেল। তো সেই ডেড বডির ওয়াইফ আমার সে ফ্রেন্ডকে আবার জানালো এই বিষয়টা জানানোর পরে আমার ফ্রেন্ডটা আসলো। ফ্রেন্ডটা এসে বললো যে আমি তো আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, আমার এখানে খুব বড় একটা হুজুর আছে, আপনি চলেন আমরা ওনার সাথে কথা বলি। তো রাসেল ভাই, আলিয়া মাদ্রাসায় একজন হুজুর আছে যার বয়স এখন পর্যন্ত 120। হ্যাঁ, এবং উনি এখনো জীবিত আছেন। আমরা মানে তাকে দাদু হুজুর নামে বলি। আচ্ছা। আপনি আশ্চর্য হবেন যে সে প্রায় 3-4 কিলোমিটার পথ প্রতিদিন হেঁটে বাজার করেন, প্লাস প্রতিদিন 3 তলায় নামা ওঠা করেন 5 ওয়াক্ত নামাজের সময়। আচ্ছা। ঠিক আছে। তো সেই দাদু হুজুরের কাছে যায় আমার ফ্রেন্ড আর সেই মহিলা। তো যাওয়ার পরে সে দাদু হুজুর করে কি, তার জিনের মাধ্যমে সে খোঁজ লাগানোর পরে সে জানালো এটাই যে আপনার হাজবেন্ডের উপরে একটা খারাপ আত্মা ভর করছিল। তো সেই খারাপ আত্মা ভর করার পর সেই খারাপ আত্মাটা আপনার হাজবেন্ডের কবর দেওয়ার পরে সেইখান থেকে আপনার হাজবেন্ডকে নিয়ে গিয়েছে। আচ্ছা। এবং তিনি আরো বললেন যে যা হয়েছে, আপনি নেক্সট এই কবরটা আর কোনো খোঁড়াখুড়ির ব্যবস্থা করবেন না, কবরটা যেভাবে আছে সেভাবেই থাকুক, আপনারা কোনো খোঁড়াখুড়ির ব্যবস্থা করবেন না। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। ভেরি মাচ থ্যাংক ইউ চমৎকার। এবং আপনার এই ঘটনাটা অসম্ভব সুন্দর একটা ঘটনা, এবং আমি বলছিলাম এই জন্য যে রাত যত বেশি হবে তত বেশি ঘটনা ভয়ঙ্কর হবে, এবং খুলনাতে আমরা যখন এসেছি তখন আপনাদের ভয়ঙ্কর ঘটনা শুনিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমাদেরকে ফেসবুকে অনেকে দেখতে পাচ্ছি এখন নক করছেন, এবং আমরা SMS ও পাচ্ছি প্রচুর আপনাদের কাছ থেকে। তো ফেসবুকে যারা আছেন তাদেরকে আরেকবার আমি জানিয়ে দিয়েছি, চলে যান www.facebook.com/রিরতফুর্তি এবং www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার ঘটনা আপনি কিন্তু আজকে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের ছবি আপনি দেখতে পারেন, এবং সেই সাথে আপনি অবশ্যই আপনি জানাতে পারেন যে কোন ঘটনা আপনাদের বেশি ভালো লাগছে এবং কোন ঘটনাটা সবচেয়ে বেশি আপনাদের আকৃষ্ট করছে। তানভীর অভিক রহমান আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি স্টোরিটা অসম ছিল, তাই তিনি লিখছেন। ফেসবুক থেকে পড়ছি। এছাড়াও লোটাস নুরু আমাদের সাথে লিখেছেন, ভয় পাচ্ছি আজকে ভূত এফএম অসম হচ্ছে। আমাদেরকে সত্যজিৎ রয় লিখেছেন, অনেক ভালো লাগছে। আল নাহিয়ান আমাদের সাথে আছেন, কেমন আছেন জানতে চাইছি। তানভীর অভিক রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন ওয়াসিকা জান্নাত অরিন, এবং সবাই ভালো বলছেন। ম্যাক্সিমাম ঘটনা বিশেষ করে এই স্টোরিটার অনেক প্রশংসা পাচ্ছি। আমাদেরকে ছাড়াও সজিদ খান মিনহাজ লিখেছেন, মেহেদি ভাইয়ের স্টোরিটা অসম। তানবীর আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি। জসিম আমাদের এখানে, নুমান, নাওরিন, রায়াল এছাড়াও আরো অনেকে আমাদের সাথে আছেন, এবং আশা করছি আপনিও থাকবেন। যারা SMS করতে চান মোবাইলের মেসেজে থেকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান, আগামী সপ্তাহে আমরা আসছি বরিশালে, সুতরাং বরিশালবাসীদের স্পেশালি বলছি, চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে ফেলুন এবং ইমেল করে ফেলুন আপনার ঘটনাটা। এবং যারা দেশের বাইরে রয়েছেন, বরিশালের মানুষ যারা দেশের বাইরে রয়েছেন, তারাও কিন্তু চাইলে ঘটনা পাঠাতে পারেন। এন্ড আমরা চলে যাবো একটা অ্যাড ব্রেকে। এখন আরো একবার একটা বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হচ্ছে। তার আগে জানিয়ে যাই যে থ্যাংক ইউ সো মাচ টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল ফর ইউর হসপিটালিটি। এন্ড এই ব্রেকে আপনারা চাইলে পুরো সময়টা ড্যান কেক খেতে খেতে কাটিয়ে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি FM. The night comes alive with Graminphone.
ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 48.0 FM এবং চলছে ভূত এফএম। আমাদের সঙ্গে ঢাকায় এই মুহূর্তে অপারেট করছেন শাহিন ভাই, আমাদেরকে কোঅপারেট করছেন এই মুহূর্তে আমাদের এই ভূত এফএম এর প্রডিউসার জিলানি ভাই, আমাদের সাথে রয়েছেন মাসুম ভাই, তো আছেনই আমাদের সাথে। এছাড়া রয়েছেন তালাত, কামাল, মামুন এবং রাকিব আমাদের সঙ্গে, যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে এই প্রোগ্রামটি উপভোগ করার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা আমি বারবার করে ঢাকা চলে আসতেছে, খুলনা মেডিকেল কলেজের যারা আমাদের হরর ক্লাব মেম্বারের সদস্যরা তারা রয়েছেন এবং একটু আগে দুজন ঘটনাও শুনিয়ে গেছেন আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন কুয়েট থেকে দীপ্ত, অর্ণব, মাসুদ এবং রুবেল, তারাও আছেন আমাদের সঙ্গে। এবং কুয়েট মানে খুলনার যে আপনারা সবাই জানেন, ঢাকায় বুয়েট, খুলনায় কুয়েট, এছাড়া রাজশাহীতে কুয়েট। এনিওয়েজ, আমরা চলে যাব ঘটনায় এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের সাথে এখন যে ঘটনা শোনাবেন সেটাও লাশ নিয়ে। একটু আগে লাশের ঘটনাটা এত বেশি চমৎকার হলো, সো আমরা সৌরভের কাছে একটা ঘটনা শুনবো। এবং সৌরভের একটা ঘটনা রয়েছে, লাশের সাথে আপনারা কতদিন কাটিয়েছেন বা কত ক্লোজলি আপনারা কাটিয়েছেন সেটা আমি জানি না, আমার জানাও নেই সেটা। বাট ওনার একটা লাশের সাথে খুব একটা অদ্ভুত টাইপের একটা সম্পর্ক ছিল এবং অদ্ভুত কিছু মুহূর্ত কেটেছে, সেই মুহূর্তটাই তিনি বর্ণনা করবেন। আশা করছি ওই সিচুয়েশনে আপনি নিজেকে কল্পনা করলে অনেক অদ্ভুত লাগবে আপনার এই ঘটনাটি। আপনার কাছে আপনার সেই ঘটনাটা শুনি। যে ঘটনাটা তার আগে জানি যে আপনি সৌরভ, আপনার বাসা কোথায় পুরো? আমার বাসা সোনাডাঙ্গা আবাসিকে এখন আছে, বাট আমি যে ঘটনাটা বলবো তখন আমি রূপসায় ছিলাম। ওকে, সো আমরা চলে যাই আপনার ঘটনায়। কত বছর আগের ঘটনা হবে এটা? ঘটনাটা হচ্ছে গত বছরের জানুয়ারি মাসের ঘটনা। ওকে, চলে যাই আমরা ঘটনায়। হ্যালো লিসেনার্স, আমি সৌরভ। তো ঘটনাটা গত বছরের জানুয়ারি মাসের। স্বাভাবিকভাবেই প্রতিদিনের কাজ সেরে আমি রাতে বাসায় যাই। বাসায় যেয়ে আমি রাত্রে 11টা থেকে 11:30টার দিকে আমার আম্মুর সাথে খেতে বসি। তো খেতে বসার সাথে সাথেই আমি একটা চিৎকার শুনতে পাই, বাইরে অনেক হুলস্থুল ভাবে চিৎকার হচ্ছে। দেন আমি আর আমার আম্মু পাশের বাসায় যেহেতু চিৎকার হচ্ছে, দুইজনে দৌড় দিয়ে বের হয়ে যায়। এবং বের হয়ে যাবার পরে আমরা পাশের বাসার দরজাটা খোলা দেখতে পাই এবং ভিতর থেকে আওয়াজটা আসছে। তো আমরা দুইজন ভিতরে ঢুকে যাই এবং ঢুকে যেয়ে দেখি যে শিহাব ভাই এবং তার ওয়াইফ অনেক জোরে কান্নাকাটি করতেছেন এবং তারা একটা দরজা ভাঙার চেষ্টা করতেছেন। দ্যাটস তাদের বেডরুমের দরজা। দেন আমিও তাদের সাথে চেষ্টা করে দরজাটা হুকটা ভেঙে ফেলি এবং হুকটা ভেঙে ফেলার পরে যেটা দেখি সেটা আসলে কল্পনা অতীত। দেখি আন্টি গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন। আচ্ছা, চোখের সামনে দেখেছেন আপনি? হ্যাঁ, আমার আম্মু ছিল, শিহাব ভাই ছিলেন, তার ওয়াইফ ছিলেন, আমি এবং আন্টি তো ফাঁস নিয়ে ঝুলে আছেন। দেন আমি শিহাব ভাইকে নিয়ে বেডের উপর উঠে লাশটা নামাই। কিন্তু যেহেতু তিনি তার ছেলে, সেহেতু মানে আমরা দেখতে পাচ্ছি যে তার চোখ খোলা, মুখ হা করা, দ্যাট মিনস শি ইজ ডেড। বাট শিহাব ভাই সেটা কোনোভাবেই মেনে নিচ্ছিলেন না। তো শিহাব ভাই তখন আমাকে জোর করলেন যেন ডাক্তারের কাছে যাওয়া হয়। দেন শিহাব ভাই একটু শুকনা, আগে থেকে বলে রাখি, আর আন্টি একটু ভারী। সো সামহাও আমাকেই এটা নিতে হলো এবং আমি লাশটা নিয়ে, এমনিতেই সে একটু ভারী প্লাস ঠান্ডা হয়ে গেছে লাশটা, আমি নিয়ে একটা গলি দিয়ে হেঁটে একটা ইজি বাইক নিলাম। আমি স্বাভাবিকভাবেই লাশ নিয়ে পিছনে বসে আছি আর শিহাব ভাই সামনের ড্রাইভারের সাথে বসে আছে, ইজি বাইক, যেটা খুলনা ইজি বাইক অটো রিক্সা যেটাকে বলা হয়। দেন আমরা যাচ্ছি। তো লাশের চোখটা আমি অনেক চেষ্টা করতেছি চোখটা বন্ধ করার, বাট লাশের চোখটা বন্ধ হচ্ছে না। লাশের চোখটা খোলা এবং লাশটা স্বাভাবিকভাবে আমার দিকে তাকায় আছে। আচ্ছা, তো আমি নিজেকে একটু শক্তভাবেই আমি ওইভাবে যাচ্ছি। বাট কিছু সময় পরে, জাস্ট 5 থেকে 7 মিনিট পরে আমি লক্ষ্য করি লাশটা হাসতেছে। দ্যাট মিনস আন্টি হাসতেছে, আমার দিকে তাকায়। এটা আপনার মনে হচ্ছে নাকি আসলে মানে এটা একদম দিনেই ঘটছে এই ঘটনা? না, এটা হচ্ছে রাতের ঘটনা। আচ্ছা, রাত তখন 12টা 12:30 বেজে গেছে। ঘটনা টোটাল আমরা তখন রাস্তাতে যাচ্ছি এবং সেই দিন রাস্তায় রোড লাইন নাই। আচ্ছা, তো আবার শীতের রাত। চমৎকার। তো আমার মানে অস্বস্তি লাগলেও তো কিছু করার নাই, কোলের উপরে আন্টি আছে, তো সামহাও হাসতেছে। দেন আমার 2-3 সেকেন্ড পরে আমি
চোখটা অফ করলাম যে জাস্ট বোঝার জন্য যে না এখানে কিছুই হচ্ছে না। আচ্ছা। চোখটা খুলে আমি সেম জিনিস আবার দেখতে পাই, তিনি হাসতেছেন, তার হাসি বন্ধ হয়নি। হুম হুম দেন অ্যান্ড দেন আমি আবার চোখ বন্ধ করি, চোখ বন্ধ করে আমি আয়তাল কুরসি পড়া শুরু করি। হুম হুম মিনিট খানেকের পরে আমি চোখটা খুলে দেখি স্বাভাবিক, আন্টি স্বাভাবিকভাবে আছেন, তিনি হাসতেছেন না, মানে আমি যে আচ্ছা। হাসিটা দেখছি সেটা নাই। হুম এরপরে যেটা লক্ষ্য করলাম, ইজি বাইক যেটা 15 মিনিটে হাসপাতালে পৌঁছানোর কথা, সেই ইজি বাইক মানে কোনোভাবেই এগোচ্ছে না। আচ্ছা। দেন আমি ইজি বাইকের ড্রাইভারকে বললাম, মামা তোমার গাড়ি তো চলতেছে না, এটার কারণ কি? হুম হুম তখন ইজি বাইক ওখান থেকে বলতেছে, মামা আমার এনাফ চার্জ আছে গাড়িতে, বাট আমার ইজি বাইকের পিক আপ কেন নিচ্ছে না এটা আমি বলতে পারতেছি না। ওকে। দেন আমি ওইভাবেই আমাদেরকে মানে আমরা যাত্রা করি এবং 10 থেকে 15 মিনিট পরে গাড়িটা বন্ধ হয়ে যায় রাস্তার মাঝখানে। শেহাব ভাই নেমে ইজি বাইকটা ঠেলা শুরু করেন। যখন শেহাব ভাই ইজি বাইক ঠেলতেছেন এবং পিক আপ ধরে বসা ড্রাইভার, আমি দেখতেছি আন্টি আবারও সেম ভাবে হাসতেছেন এবং আমার দিকে মাথা নাড়িয়ে একটা না সূচক আভাস দিচ্ছেন আমাকে, যেন যেও না বা এরকম টাইপের কিছু হ্যাঁ, না। যে তোমরা আর সামনে যেও না। আচ্ছা। এটা দেখার পরে আমি জাস্ট নিজেকে মানে কিভাবে কন্ট্রোল করছি আমি জানি না, জাস্ট আমি হাত মানে অনেক শক্ত করে আমি চোখটা অফ করে রাখি এবং 3-4 মিনিটের মাথায় গাড়িটা স্টার্ট নেয়, পিক আপ নেয় হুম 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 এবং 15 মিনিটের রাস্তা যেতে আমাদেরকে পাক্কা 45 মিনিট টাইম দেওয়া লাগছে। 45 মিনিটে আমরা হাসপাতালে পৌঁছাই। আচ্ছা। দেন সেখানে যে ডিউটি ডাক্তার তিনি ছিলেন না, ইন্টার্ন ডাক্তার ছিলেন। তো ইন্টার্নশিপের যে ডাক্তার তিনি স্পট ডেট ঘোষণা করলেন হুম এবং স্বাভাবিকভাবেই আমরা লাশটা নিয়ে রাতের বেলা ব্যাক করি, অ্যাম্বুলেন্সে লাশটা নিয়ে বাসায় আসে এবং পরের দিন সকালবেলা স্বাভাবিকভাবেই দাফনের ব্যবস্থা করা হয়। এর ভিতরে বলে রাখি ডাক্তার যিনি ছিলেন উনি আন্টির চোখটা বন্ধ করে দেন সামহাউ। হুম সো পরের দিন আমরা যখন লাশ, আমি আর শিয়াব ভাই কবরের ভিতর নেমে লাশটা নামাচ্ছি হুম হুম কবরের ভিতরে, অস্বাভাবিকভাবে মুখ থেকে কাফনের কাপড়টা সরে যায়। আচ্ছা। কাফনের কাপড়টা সরে যাওয়ার পরে সবাই অবাক হয়ে যায় যে মানে লাশটা সবাই দেখছে যে চোখ বন্ধ, বাট ওই সময় তার চোখটা খোলা। প্রত্যেকে দেখছে এলাকা চোখ খোলা ছিল। চোখ খোলা। আচ্ছা। কিন্তু আমরা যখন কাফনের কাপড় রেডি করা হচ্ছে তাকে এবং অনেকেই মুখ দেখছে, তখন কিন্তু তার চোখটা বন্ধ, হুম হুম সবাই দেখছে। দেন ইমাম সাহেব বলেন আবার উপরে নিয়ে আসেন, দোয়া দুরূদ পড়েন। তারপরে তিনি মুখের উপর কাপড়টা দিয়ে তিনি হাত দিয়ে চোখের উপরে 3 বার হাত বুলাই দেন, আচ্ছা। বুলাই দিয়ে বলেন এইবার আপনারা কবরে নামাই দেন। আচ্ছা। দেন আমরা দাফন করি। দাফন করার পরে ওই দিন বাসায় এসে গোসল টোসল করে সারাদিন কাজটা সেরে আমি ওই দিন রাত্রে আমি আবার বাসায় ফিরি। আপনার সেম 11টা 11:30 বেজে যায় আমার বাসায় ফিরতে। হুম হুম আমি যখন বাসাটা যেতে হয় হচ্ছে 3টা গলি ক্রস করে, আমি যখন ফার্স্ট গলিতেই এন্ট্রি নিই তখনই আমি এবার যখন আমার বাইকটা চালাই আমি পিছনে তাকাই না, এটা আমার একটা অভ্যাস। কেউ তাকালে আমি পিছনে তাকাই। বাট আমি যখন বাইক চালায় যাচ্ছি আমাকে পিছন থেকে কেউ একজন বলতেছে খুব ধীরে, সৌরভ সৌরভ সৌরভ, এইভাবে আস্তে আস্তে আমার কাছে। বাট আমি বাইকটা আমার মতো চালা যাচ্ছি, আমি পিছনে তাকাচ্ছি না। আচ্ছা। সামহাও ফার্স্ট গলি ক্রস করে আমি যখন সেকেন্ড গলিতে গেছি তখন আওয়াজটা মনে হচ্ছে আমি আমার পিক আপ যত বাড়াচ্ছি আওয়াজটা তত দ্রুত আমার কাছে আসছে। দ্যাট মিনস আওয়াজটা আমার সাথে যাচ্ছে, আমার বাইকের সাথে। হুম হুম ওকে ফাইন, আমি এভাবে যেতে থাকি। যাওয়ার পর আমি যখন প্রায় বাসার সামনে পৌঁছে গেছি আওয়াজটা আর নাই। বাসার সামনে পৌঁছানোর পরে আমি জাস্ট গাড়িটা স্টপ করার পরপরই আমার কানে আসে কান্নার আওয়াজ। এখানে বলে রাখি আমার বাসার ঠিক অপোজিটে একটা মাঠ আছে এবং মাঠের কোনায় বেশ কিছু খেজুর গাছ আছে। আচ্ছা। তো মাঠের থেকে যখন আওয়াজটা আসতেছে ফুপায় কেউ কাঁদতেছে, মানে ফুপিয়ে যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতেছে। তো আমি কিউরিসিটি নিয়ে মাঠের ভিতরে যাই। মাঠের ভিতরে যাওয়ার পরে আমি দূর থেকে কিছুই দেখতে পাচ্ছি না যেহেতু শীতের রাত। তো আরেকটু কাছে যাওয়ার পরে আমি একটা জিনিস আবিষ্কার করি, সেটা হচ্ছে খেজুর গাছের নিচে সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে এবং সেই কাঁদছে। তো আমি জাস্ট 2টা স্টেপ সামনে যেয়ে বলি, আপনি কে, এত রাত্রে এখানে কেন, কাঁদছেন কেন? আচ্ছা। কোনো রিপ্লাই আসে না। আমি মনে করি যে সে মনে হয় শুনতে পাচ্ছে না, যে কারণে আমি আরো সামনে চলে যাই। আচ্ছা। আমি তার থেকে মিনিমাম 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছি। আমি তখন 3-4 বার একই কথাই বলি, একটু জোরে বলি যে আপনি কাঁদছেন কেন? হুম হুম
আপনি কে? হুম, তারপর আমি যেটা দেখি সেটা আমি দেখবো বলে আশা করিনি। আচ্ছা। হঠাৎ করেই তিনি কান্নাটা থামিয়ে আমার দিকে তাকিয়ে পড়েন এবং তার তাকানোটা স্বাভাবিক ছিল না। আমরা যেভাবে পিছনের দিকে তাকাই সেইভাবে সে তাকাইনি। তার মাথাটা ঘুরে যায়, আচ্ছা, মানে পুরো ঘুরে যায়। পুরোটাই ঘুরে যায়। এবং হুম। যখনই তার মাথাটা ঘুরে যায় আমি দেখতে পাই আন্টি সেম রূপে আমার দিকে তাকায় আছে, ঠিক যেভাবে ইজি বাইকের ভিতরে আমার কোলের উপর ছিল সেই সময়ের মতো করে। সেই সময়। আচ্ছা। এটা দেখার পরে 5 থেকে 10 সেকেন্ডের বেশি আমি ওখানে স্টে করতে পারিনি, আমি সেন্সলেস হয়ে যাই। হুম হুম পরের দিন সকালে আমি আমাকে আবিষ্কার করি আমার বাসার বেডে, এবং আমি শুনি নাইট গার্ডরা আমাকে বাসায় দিয়ে গেছে। হুম 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 হুম। আম্মুকে সব বলার পরে আম্মু আমাকে বলে যেহেতু লাশটা নিয়ে এত ক্লোজলি আমি ছিলাম, হুম হুম। সো সামহাউ এটা আমার একটা হ্যালুসিনেশন। আচ্ছা, আসলে তেমন কিছু ঘটেনি বলেই সবাই ধারণা করছেন। হ্যাঁ। আচ্ছা, তারপর? তো আমি আর এটা নিয়ে আর কথা না বাড়াই, আমি স্বাভাবিকভাবেই সেই দিন একইভাবে বাসায় থেকে বের হয়ে কাজ টাজ করি। বাট রাত্রে আমি যখন আবার বাসায় ফিরি, হুম হুম। ঠিক ফার্স্ট গলিতে আমার কোনো প্রবলেম হয় নাই। যখন আমি সেকেন্ড গলিতে এন্টার করছি তখনই একটা কুকুর আমার সাথে সাথে যাচ্ছে। আচ্ছা। আমার বাইকের স্পিড যত বাড়তেছে কুকুরটাও তত দ্রুত দৌড়চ্ছে। সেকেন্ড গলি থেকে আমি যখন থার্ড গলিতে গেছি, সেম কালারের সেম একটা কুকুর, দ্যাট মিনস দুইটা কুকুর দুই পাশে আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা মিরর। আমি আচ্ছা। মাঝখানে দুই পাশ থেকে দুইটা কুকুর আমার সাথে দৌড়াচ্ছে, মানে আমি যাচ্ছি বাইকে, ওরা দুজন আমার স্পিডের সাথে যাচ্ছে। আমি মনে করতেছি যে একটা কুকুরই তো, আর রাস্তাঘাটে রাত্রেবেলা স্বাভাবিক কুকুর তো থাকবেই। তো ভয় লাগলো যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে যখন আমি স্পিড অনেক বাড়ায় ফেলছি, গিয়ার 5টাই ফেলে দিছি গাড়ির, তখন মূলত ঘটনাটা ঘটছে। ওরা অনেক দ্রুত দৌড়ে যে সামনে যে দুইজনই একই সাথে আমার দিকে মুভ করছে, মুভ দিয়ে আচ্ছা। তাকাই দিচ্ছে। মানে আমি যে গাড়ি ব্রেক করবো তার কোনো কোনো উপায় নেই। পজিশন নাই। আচ্ছা। তো আমি জাস্ট মানে কিভাবে বলবো আমি জানি না, আমি মানে আল্লাহর নাম নিলাম, দোয়া দুরূদ পড়ে আমি সোজা চালায় চলে গেলাম। হুম হুম। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে কুকুরগুলোকে আমি পরে আর দেখতে পেলাম না। আচ্ছা। ওকে ফাইন। আমি এরপরে 2-3 দিন আমার সাথে কোনো প্রবলেম হয়নি। ঠিক তার 3 থেকে 4 দিন পরে আমি রাত্রে বাসায় যাচ্ছি, আমি বাসার গেটটা লক করা থাকে, আমি বাসায় এসে বাসার গেট খুলবো, বাট গেটটা আমার খোলা লাগে নাই, গেটটা খুলে গেছে আমার সামনে। আমি হয়তো মনে মনে হচ্ছে কেউ করলাম খুলে দিল, জাস্ট মনে হচ্ছে কেউ খুলে দিল। হ্যাঁ, খুলে গেছে আমার সামনে। হুম হুম আর একটা জিনিস বলে রাখা ভালো, ঠিক বাসার সামনে গেটের পাশে একটা নারকেল গাছ আছে। হুম হুম। তো যখন গেটটা খুলে গেছে আমি মনে করছি কেউ হয়তো লক করেনি, সব খুলে গেছে, দ্যাটস ফাইন। আমি যখন জাস্ট বাইকটা আমার হাতে, আমি ঢুকলাম, গাড়িটা উঠালাম, ঠিক আমার থেকে 3 থেকে 4 হাত দূরে হচ্ছে নারকেল গাছটা, হাতের ডান হাতে ছিল আমার। নারকেল গাছ থেকে জাস্ট উল্টা ভাবে ঝুলে পড়লো আমার সামনে আন্টির সেম মুখ, আচ্ছা, এবং গলায় দড়ি ঝুলতেছে। সেই অবস্থায় উনি নাম। সেই অবস্থায় সে জাস্ট, কিন্তু সে উল্টা। বুঝতে পেরেছি। তারপর কি আপনি এই কোন হুজুরের সাথে পরামর্শ করেছেন বা? এইটার যখন ঘটলো, ঘটার পরে আমি ওই দিনও সেন্সলেস হয়ে যাই। হয়ে যাওয়ার পরে আম্মুকে বলার পরে আম্মু বলে যে নাও সামথিং রং, সো উই ক্যান কল সামওয়ান। for help? দেন আম্মু একজন যে গণক যাকে বলে তুলারাশি, হুম। তিনি আসেন, তিনি দেখেন, তিনি দেখে বলেন যে আত্মাটা অতৃপ্ত আছে, আচ্ছা। আন্টির আত্মাটা। এবং সে সামহাও একটা জিনিস দেখছে যে আমি তাকে যেভাবে মানে তাকে ট্রিট করছি, মানে কোলে করে নিয়ে গেছি প্লাস কবরে নামাইছি, সে আমার কাছে একটা আশ্রয় খুঁজতেছে। আচ্ছা। এইটা বলার পরে উনি বলেন যে আপনারা ঘর এবং শরীর দুইটাই বন্ধ করেন। হুম হুম। কিন্তু বন্ধ করেন বলতে গেলে এখন এটা করতে তো সময় লাগবে, সো সামহাও আমরা সাথে সাথে এটা করি না। বাট ওই দিনই বিকেল বেলা যেদিন ঘটক এই কথা বলেন, আমি ঠিক সন্ধ্যার আজানের পরে ব্যালকনিতে দাঁড়ায় আমি কফি খাচ্ছি, বাইরে কোথাও বাতাস নাই, বাট আমার ব্যালকনির বনসাই গাছটায় ঝড় হচ্ছে। আচ্ছা। আমি খেয়াল করতেছি জাস্ট টবের ওই বনসাই গাছটায়, বট গাছ, ওইটাতে ঝড় হচ্ছে এবং এমন ভাবে নাড়ানো হচ্ছে সামহাও কেউ আমাকে মানে ভয় দেওয়ার চেষ্টা করতেছে। তো এভাবেই আসলে আমাকে মানে আমি ভয়ে ভয়ে
মানে পাই। এরপরে যাই হোক এভাবেই চলতে থাকে। দেন অ্যান্ড দেন একজন হুজুর আসেন, হুজুর এসে বন্ধ দেন এবং তার 40 দিনে অনেক বড় করে মিলাদ মাহফিল করা হয়। এবং এই পর্যন্ত আপনি পুরোপুরি ভয় পেয়েছিলেন প্রতিদিনই? প্রতিদিনই আমি ভয় পেয়েছি এবং 2 থেকে 3 বার আমাকে সেন্সলেস হতে হয়েছে। ওকে, তারপরে যখন 40 হলো তারপরে কি হলো? যখন 40 হলো, 40 পরে এই ধরনের কোনো ঘটনা মানে সেইভাবে ঘটেনি, কিন্তু ওই মাঠ থেকে কান্না শব্দটা মানে প্রায় বেশ কয়েকদিন, প্রায় 6 মাস কন্টিনিউ হয়েছে। মানে আমি আসা যাওয়ার সময় আমি ওই কান্নার শব্দটা পেয়েছি ওই মাঠে। নাও এভরিথিং ইজ ওকে, রাইট? নাও এভরিথিং ইজ ওকে এবং স্টিল নাও আমার শরীর বন্ধ করা আছে। ওকে, সো এখন আপনি শরীর বন্ধ করে এখানে এসেছেন। জি জি। বিউটিফুল স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে শেয়ার করার জন্য এই স্টোরিটা। আমরা চলে যাবো আমাদের নেক্সট গেস্টের কাছে। আর কিছু SMS আমি পড়ে ফেলতে চাই। সাব্বির লালপুর নাটোর থেকে আমাদের SMS করে, স্টোরিটা অসম ছিল। ইয়েস উই নো যে স্টোরিটা অনেক অসম ছিল। মায়া খুলনা থেকে SMS করেছেন এবং আজকের ঘটনাগুলো চরম ভয়ের হচ্ছে। আমাদেরকে সানি কুমিল্লা থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ ফ্যান্সি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। এছাড়াও HM মুন্না আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন এই মুহূর্তে পারভেজ ঢাকা ইউনিভার্সিটি থেকে, SH আবরার আমাদের সাথে রয়েছেন, শাহরিয়ার কবির বাবু আমার খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, খুলনা পাইকগাছা থেকে, এবং লিখেছেন আই লাইক ভূত এফএম। ফাহিম আমাদের সাথে রয়েছেন রামপুরা থেকে। এছাড়া আমাদের সাথে, এবং তিনি বলছেন যে SMS কখনোই পড়া হয় না। ওকে, লাস্ট যে লাশের ঘটনাটা খুবই চমৎকার ছিল। আমাদেরকে ফয়সাল SMS করেছেন সিলেট থেকে, লাস্ট স্টোরিটা ভয়ঙ্কর ছিল এবং তিনি অনেক ভয় পেয়েছেন সেটাতে। আবির আমাদের সাথে SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদেরকে বর্ণ নেত্রকোনা থেকে। এছাড়াও আরিফ ফয়সাল আমাদের SMS করেছেন, পিয়াল আমাদের SMS করেছেন আরো অনেকে। এছাড়াও আরো আমরা ফেসবুকের যে সমস্ত কমেন্টগুলো আপনাদের পেয়েছি সেই কমেন্টে যাব, তবে তার আগে যাব ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি খুলনার কোন জায়গা থেকে এসেছেন আমাদের কিছু ডিয়ার লিসেনার, আসসালামু আলাইকুম। আমি চয়নিকা, খুলনা নিরালা থেকে আসছি। ওকে, শুনি আপনার ঘটনা। আমি যেই প্লেসটার গল্পটা বলবো, এটা একটা কলেজের, খুলনার কোন একটা কলেজের কাহিনী। আমি কলেজের নামটা বলবো না। তো ওই কলেজে যে বাড়িটার কাহিনী, ওই কলেজে আর কি ওই বাসায় প্রিন্সিপাল থাকতো আর কি। তো একটা পর্যায়ে প্রিন্সিপাল কলেজ থেকে ট্যুরে যায়। তো ট্যুরে গেলে সে, তার মেয়ে, তার ওয়াইফ, ফ্যামিলি সবাই যায়। তো তারা 5 দিনের জন্য কক্সবাজার যায়। তো যাওয়ার পর 3 দিনের দিন আর কি ওই মেয়ে কলেজের কিছু স্টুডেন্ট হোস্টেলে যারা থাকে তাদের সাথে ফিরে আসে, পড়াশোনা থাকে তাই। তো আসার পর ওই মেয়ে বাসায় আসলে তখন তো একা, আর কোনো ভাই বোন না থাকায় আর কি কাজের যে মহিলা আসে তাকে বলে যে আন্টি আপনার আশা লাগবে না, আমি তো একা আছি, আপনাকে প্রয়োজন হবে না। তো উনি চলে যায়। তো চলে যাওয়ার পর 5 দিনের দিন আবার ওই মেয়ের বাবা মা আর কি ফিরে আসে, সেই প্রিন্সিপাল। তো ফিরে আসলে বাসায় এসে দেখে যে বাড়ি থেকে দরজা আর কি বন্ধ করা, তালা মারা। এখন দেখলে এখন মেয়ে কোথায় গেছে তো না পেয়ে তারপরে সে আছে কাজের মহিলাকে খবর দেয়। তো সে আসার পর তাকে আক্স করে যে সে আসছিল কিনা বা মেয়ের খবর কি। তো সে বলে কি সে যখন মেয়ে বাসায় আসছে তো তাকে বলছে যে আন্টি আপনার আশা লাগবে না, আমি একা আছি, তো আপনাকে প্রয়োজন পড়বে না। তো এই বলার পর তো এখন প্রিন্সিপাল ভাবতেছে যে মেয়ে কোথায় গেল। তো ওই মেয়ের একটা ছেলের সাথে রিলেশন ছিল, তো তার বাসায় আর কি সে ভাবে যে ওই ছেলের সাথেই হয়তো বা মেয়ে চলে গেছে বা কিছু একটা, খোঁজ না পায়। তো ওই ছেলের বাড়ি পুলিশ পাঠায়, ছেলেকে ধরে অনেক মারধর করে। তো করার পর ছেলে কিছু বলতে পারে না। তো তারা একটা পর্যায়ে বাড়ির তালা ভাঙার করে। তো একটা পুলিশ আর কি এই পাশে ওরা থাকলে একটা পুলিশ ঘুরতে ঘুরতে আর কি পিছনের দিকে যায় বাসায়। তো পিছনের দিকে যে আর কি বাড়িটা তো অনেক পুরনো, অনেক আগের বাড়ি, এটা 1987 সালের কাহিনী। তো আর কি বাথরুমে যেমন ভ্যান চালাইন আর কি মাটির দিয়ে ওরকম মানে সিমেন্ট বালি দিয়ে তৈরি করে, ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে লাইট জ্বলতেছে আর পানির একটা পড়তেছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো ওই পুলিশটা বললো কি মেবি ভিতরে কেউ আছে, হয়তো বা পিছনে তো আরেকটা দরজা, হয়তো ওইখান থেকে তালা মারা, ভিতর থেকে ওইখান থেকে বের কেউ হয়েছে। এখন তারা তালা ভাঙে। তো তালা ভেঙে ঢোকার পর ওরা ওই যে বাথরুম যে কোনাচাই থেকে ওই কোনাচার দিকে যায়। যাওয়ার পর ওই বাথরুমের ওইখানে ওই পুলিশটাই ঢোকে, যে পুলিশটা দেখে। তো ঢুকেই আর কি আর
ডান সাইডে তাকায় দেখে যে ওই মেয়েটা পড়ে আছে আর কি একটা জিপ অনেকখানি বের হয়ে গেছে আর কি চুল টুল এলো জেলো, মনে হচ্ছে কি ওরে কেউ ফার্স্ট টাচ দিয়ে মেরে ফেলছে এরকম একটা ভাব। তো ওরে মেরে এখন ওই লাশ বের করছে। বের করার পর ওই যে ছেলেটারে আর কি ধরে নিয়ে আসলো, অনেক মারধর করছে, ছেলেটা ওইখানেই উপস্থিত ছিল। তো ওই ছেলেটা দেখে ওইখানেই ছেলেটা মারা যায় ওই মেয়েটাকে দেখে। এখন মারা যাওয়ার পর ওই মেয়েটাকে আর কি পোস্টমর্টম করতে হবে, যেহেতু ওই কিভাবে মারা গেছে। তো ওকে আর কি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। তো করার পর আর কি আসে। খুব ইন্টারেস্টিং জায়গা আসছে আস্তে আস্তে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, তারপর আর কি ওকে ওইটা করার পর আর ওর মুখে একটা চড়ের দাগ আছে পোস্টমর্টমে আর কি, এমন একটা চড়ের দাগ সেটা কোনো স্বাভাবিক মানুষের না, মানে মুখ থেকে ঘাড় হ্যাঁ পর্যন্ত আপনি মুখ বলছেন। থেকে একেবারে পিছনের ঘাড় পর্যন্ত একটা বিশাল বড় একটা হাতের, মনে হবে হাতটা অনেক বড়। তো এই দাগটা পাওয়ার পর কিন্তু কে দিছে, এটা তো কোনো স্বাভাবিক মানুষের না আর কি, কোনো এর কোনো ব্যাখ্যা না পায়। তো দেন ওকে মাটি দিয়ে দেওয়া হয় আর ছেলেটা তো এমনি মারা যায়, এখানে মাটি দেওয়া হয়। তো ওই বাসাটা প্রায় মেবি 10-15 বছর ফাঁকা থাকে। তো থাকার পর আমার চাচু তো ওই বাসায় আর কি ওইখানেই ওই কলেজে চাকরি করে, পরে স্টপ কোয়ার্টার পাওয়ার পর ওই বাসায় যায়। যার পর তখন আর কোনো ভয়টাই থাকে না আর কি, ওই বাসায় অনেকদিন হয়ে গেছে, মানুষজন আসা যাওয়া করছে। তো আমরা থাকি আর এখন মানে আমার চাচুর সাথে যে কাহিনীটা ঘটছে, আমার চাচুরা যখন গেছে 2 ইয়ার্স হওয়ার পর আমিও তখন আমার চাচুদের সাথেই থাকি। আমি তখন ক্লাস 4-এ পড়ি। এটা এই ঘটনা কি শেষ ওইটা? হ্যাঁ ওইটা শেষ আর কি, ওই মেয়ের কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ব্যাখ্যা পাওয়া যায় না। ছেলেটা যে মারা গেছিল সেটার কি কোনো দাগ টাগ পাওয়া গেছে? সেটা আপনি মিস করেছেন মনে হয়। হ্যাঁ দাগটা পাওয়া গেছে, কিন্তু কিভাবে যে দাগটা আসছে এটা কিন্তু না, কোনো ছেলেটার গায়েও কি সেরকম দাগ গিয়ে পাওয়া গেছিল আঙুলে? ছেলেটা মারা গেছে, হ্যাঁ ছেলেটার এক্স্যাক্টলি, সেই জায়গাটা হচ্ছে পয়েন্ট, কিন্তু সেটাই সবচেয়ে ছেলেটার মুখ পয়েন্ট। ওই যে ছেলেটা মারা যায় সেম একই একটা চলে। তার মানে সেটা মেয়েটাকে দেখা মাত্রই মারা যায়, কিন্তু হ্যাঁ। ছেলেটার ঘাড়েও সেম একই রকমের চড়ের দাগ পাওয়া যায়। হ্যাঁ। তো এটাই হচ্ছে ছিল ঘটনা আপনার, রাইট? এরপরে তো যে ঘটনা আছে তার সাথে তো এটার কোনো লিঙ্ক। হ্যাঁ এটার একটা রিলেটেড আছে। তো তারপর আমার এটা আছে 2007 সালের 15ই মার্চ, সেদিন বৃহস্পতিবার ছিল। তো আমার যে কাজিন ও ছাদে ঘুরে উড়াচ্ছে, তো আমি ওকে নামতে বললে জাস্ট 2 মিনিটের কারণে আমি গেটের কাছে আসছি, এর ভিতরে একটা সব আওয়াজ হয়েছে। তো আমি যে দেখি আমার ভাই পড়ে গেছে আর কি ছাদের থেকে। তো আমার দিকে তাকায় রয়েছে আর কি, নাক থেকে অনেক ব্লিডিং হচ্ছে, মাথা থেকেও রক্ত বেরোচ্ছে। তো আমি ওকে দেখে আর কি লোকজন ডাকতেছি, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমি একেবারে চুপ হয়ে গেছি দেখে। তারপরে কিছুক্ষণ পর আমি লোকজন ডাকার পর আসার পর আমার ভাই ওকে তারপরে নিয়ে আমরা আর কি হসপিটালে যাবো। তো আমার চাচু আসে, আমি দেন ওইখানে আরেকজন সে অনেক পুরনো আর কি ওইখানে, তো তাকে নিয়ে আমরা যাই। তখন আর কি ইসলামিয়া হসপিটাল খুলনা, সে তখন বয়রাই ছিল। তো আমরা ওকে ওই হসপিটালে প্রথমে নেওয়ার পর ওইখান থেকে ওকে ফেরত দিয়ে দেয়। তো দিয়ে আমরা আর কি রিক্সায় করে যখন বয়রা পুজো খোলা দিয়ে যাই, তো তখন আর কি রিক্সায় করে আমার ওই ভাইয়ের মানে আমার যে চাচুর কোলে আর কি আমার ভাইয়ের ওই মাথা দেওয়া ছিল। তো আমার চাচু খেয়াল করে কি আমার ভাই এক পলক তাকায় চোখ বন্ধ করে দিছে, আর তার এক সাইড ওই চরের মতন একটা দাগ পুরো আর কি সেম সেই মেয়ের মতন, হ্যাঁ ওরকম সেম একেবারে সেম ওইটা হয়েছে। তো ওকেও আর কি পোস্টমর্টম করা হয়, করার পরে সেম একই রিপোর্ট আসে যে ওরও একেবারে একটা অস্বাভাবিক একটা চরের দাগ, যে এটা যে কিভাবে হলো এটা কোনো স্বাভাবিক মানুষের না, কি কোনো মানুষ দেয় না। সব থেকে বড় কথা রাসেল ভাই, ও যখন ছাদে ছিল আমি নিজে দেখছি ছাদে কেউ ছিল না, বাসায় কেউ ছিল না, ও একা ছাদে ছিল, আমি গেটের কাছে আসছি। আর ওইটা কোনো মানুষের চরের হাতের দাগ ছিল না আর কি। রাইট, থ্যাংক ইউ সো মাচ চয়নিকা, এন্ড দ্যাটস ওয়াই আমরা এতবার করে বলতাম যে খুলনা আমরা যেতে চাই, এবং খুলনাতে আসলে ভয়ের খনি আছে, এবং সেই ভয়ের খনি থেকে কিছু ভয় আপনাদের উপহার দিতে আমরা আজকে এখানে, এবং আগামী সপ্তাহে আমরা যাব বরিশালে। সুতরাং অবশ্যই আপনাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে পুরোটার সময়। আমি বলেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম, রাত যত গভীর হবে তত বেশি ঘটনার ভয় বাড়বে। সো সেই কথা আমরা রেখেছি। আমি দেখতে পাচ্ছি SMS করছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি উচ্ছ্বাস, এছাড়াও আমাদের এখানে SMS না, এটা আমি ফেসবুক থেকে পড়ছি, তানভীর শাহজাহান নাবিল আমাদেরকে বলছেন যে আজকে ভূত FM সেই হইতেছে। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মাহফুজ SMS করছেন রংপুর থেকে, লাইভ শুনছেন তিনি। এমডি রুবেল মিয়া আমাদের সাথে আছেন কিশোরগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি রুবিনা আখতার আমাদের সাথে আছেন
বসুপাড়া থেকে আমাদেরকে আবিদ এখানে আমাদের সাথে রয়েছেন। ও মাই গড, খুলনা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্লেস, তাই তিনি জানিয়েছেন। আমাদেরকে এছাড়াও মনিরা আঞ্জুম মুক্তা এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি কথা সজল, এছাড়াও আতিক ফারিন, মৌসুমী মৌ আমাদেরকে বলেছেন এর মধ্যেও যদিও উনি শি ইজ ভেরি স্পেশাল বিকজ শি ইজ নট স্কেয়ার্ড এবং তার ভয় লাগছে না। তানজিন লিয়া শিকদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুল গনি, এছাড়া আমাদের সাথে রয়েছেন এস কে কপিল হাওলাদার এবং আমাদের সাথে রয়েছেন তৌফিক, এছাড়াও রকিবুল ইসলাম আমাদের সাথে আছেন এই মুহূর্তে। তারা ভরা আকাশ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শুভি হাসান মোনা এনজয় করছেন তিনি। আমাদেরকে জান্নাতুল জৈম আমাদের সাথে রয়েছেন, তানজিল ইসলাম আমাদের সাথে রয়েছেন, আব্দুল ওয়াহাব আলমান আমাদের সাথে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে এসএমএস যারা করছেন আরাফাত ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন এবং তিনি লিখেছেন অস্থির আমাদেরকে। এছাড়া আবু সাইদ উজ্জ্বল আমাদের সাথে রয়েছেন। আমাদের সানি লিখেছেন আজকে ভূত এফএম সেই হচ্ছে। তুহিন গাজীপুর থেকে লিখেছেন খুব ভালো হচ্ছে। আমাদেরকে রাজীব ময়মনসিংহ থেকে লিখেছেন আজকে খুলনার স্টোরি ভৌতিক বানিয়ে ফেলেছে, শহরকে ভৌতিক বানিয়ে ফেলেছে। নাজমুস খুলনা থেকে লিখেছেন এতক্ষণ ভয় লাগছিল না, বাট ধীরে ধীরে ভয় বাড়ছে। তাই বলেছিলাম আপনাদেরকে। শুভ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন লিমন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ডক্টর রেজওয়ান, ওয়েলকাম টু খুলনা তাই লিখেছেন। পিয়াল আমাদের সাথে আছেন IUT থেকে এবং তিনি বলছেন এখানে অনেক কাহিনী আছে। আপনি SMS করে দিন, আমাদেরকে ইমেইল করে দিন। আমাদের ইমেইল অ্যাড্রেস bhutfm@radiofurti.fm। বরিশালে যারা রয়েছেন এবং এই মুহূর্তে শুনছেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি আরো একবার BHTTFM@radioforti.fm। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি আমাদের ঘটনা পাঠাতে পারেন। যদি ঘটনা চেক করতে চান বা এই অ্যাড্রেসটা নিয়ে কোনো কনফিউশন থাকে আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন www.radiofurti.fm। এছাড়াও আমাদের ফেসবুক পেজ যেতে পারেন www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutfm.russell। নাবিল লিখেছেন ওয়েলকাম টু খুলনা। আওলাদ ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন, সুপ্ত রয়েছেন ময়মনসিংহ থেকে, মৃদুল রহমান আমাদের সাথে রয়েছেন কুষ্টিয়া থেকে। এছাড়াও বরিশাল কিভাবে পার্টিসিপেট করতে পারি আমাদের একটাই উপায়, এটা জাদ লিখেছেন একটাই উপায়, আপনি আপনার ঘটনা পাঠাবেন এবং ঘটনা সিলেক্টেড হলে আজকে খুলনা যারা আছেন তারা যেরকম ভাবে উপস্থিত হচ্ছেন আপনিও পারবেন সেই একইভাবে উপস্থিত হতে। সানু আমাদের সাথে রয়েছেন ময়মনসিংহ থেকে, এছাড়া আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন কিন্তু আমাদের এই মুহূর্তে একটা বিরতি নিতে হবে। মুস্তাক বেলি রোড থেকে আমাদের সাথে রয়েছেন এবং তার সাথে রয়েছেন তাদের ছোট্ট বেবি মানিশা। তো ছোট্ট বেবি লেখেন নিয়ে, বেবি মনে হয় বড় হয়ে গেছে, আমাদের ভূত এফএম এর বয়স বাড়ছে আসলে। তো যাই হোক আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। তার আগে জানিয়ে যায় যে আমাদের স্টল নাম্বার আমি ভুল বলেছি, 381 এবং 382 জ্ঞান বিতরণী স্টল। বই অমর 21-এর বই মেলা চলছে ঢাকায় এবং সেইখানে গিয়ে আপনারা পুরনো যে ভূত এফএম এর বইগুলো রয়েছে সেই বইগুলো কালেক্ট করতে পারেন। অবশ্যই অনেকেই জানতে চান যে কবে পাওয়া যাবে এবং এখন থেকে আপনি জ্ঞান বিতরণী স্টলে এই বইগুলো সবসময় পাবেন। এছাড়াও আমি ফুল প্লেস এবং আমাদেরকে ড্যান কেক কেউ থ্যাঙ্কস জানাতে চাই ফর দেয়ার হসপিটালিটি। এন্ড এখন যে ব্রেকে যাবো সেই ব্রেকে আপনিও একটু টেস্ট করতে পারেন ড্যান কেক। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night comes alive. সত্যি ভালো আছি, আপনি সবসময় ভালো চলে। আমি ফারহানা, আমি ফটোফিল্মের ভক্ত সেই 2010 সাল থেকে এবং স্টিল আমি আপনার কোনো শোই মিস করি না। আমার খুব ইচ্ছে ছিল যে আপনার স্টুডিওতে এসে কিছু শেয়ার করবো, কিন্তু দেশের বাইরে থাকার কারণেই আসতে পারছি না। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এবং এটা আমার বাসাতে ঘটে ছিল 2005 সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ এরকম একটা সময়ের মধ্যে। আমি তখন এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি। তো যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আকাশে প্রচন্ড মেঘ ছিল এবং বৃষ্টি হচ্ছিল। তো আকাশে মেঘ বৃষ্টি থাকার কারণে আমার মা আমাদেরকে বলছিলেন, আমাকে এবং বাসায় আরো দুজন কাজের মানুষ ছিল, তো বলছিলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক কাপড় বাইরে আছে, তোমার কাপড়গুলো উঠিয়ে ফেলো। তো আমাদের বাসায় দুটো বারান্দা ছিল এবং বারান্দাগুলি এমন ভাবে ডিজাইন করা যে এক বারান্দায় দাঁড়ালে আরেক বারান্দা খুব পরিষ্কার ভাবে দেখা যায়।
তো আমি আমার আব্বু আম্মুর বেডরুমের সাথে যে অ্যাটাচ সেই বারান্দাটা ছিল সেখান থেকে আমি কাপড়গুলো উঠাচ্ছিলাম। আর আমার আম্মু আর একজন কাজিন মানুষ আপনার যেটা আমার কিচেনের সাথে অ্যাটাচ সেই বারান্দাটা সেখান থেকে কাপড়গুলো উঠাচ্ছিল। তো আমি যখন কাপড় উঠানো শুরু করেছি উঠাতে উঠাতে হঠাৎ করে আমার ডান দিকে তাকিয়ে আমি দেখি যে একজন দাঁড়িয়ে আছে বারান্দার কোনায়। এবং আমি বলছি এখন কে দাঁড়িয়ে আছে, তো আমি ভালো করে খেয়াল করে দেখি একদম আমার মা দাঁড়িয়েছে পেছন থেকে। তো আমি তার খোলা চুলো দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস আশ্চর্যের বিষয় ছিল যেটা আমার খেয়াল করা উচিত ছিল যে আমার আম্মুর চুল ছড়িয়ে প্রায় মেঝে পর্যন্ত চলে আসছে, এরকম মনে হচ্ছে লম্বা। আমি কেন জানি কি যে হলো, আমি আমি এটা একদমই আমার চোখে ধরা পড়লো না কিংবা কোনো অস্বাভাবিকতা আমার মনে আসলো না। আমি আমাকে বারবার খুব হালকা মনে বলছি, আম্মু কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি ভিজবে নাকি, তোমার এরকম কোনো প্ল্যান আছে নাকি, তুমি দাঁড়িয়ে আছো এরকম করে, নর্মাল তো তুমি বৃষ্টিতে ভিজো না কিংবা এরকম করো কি সমস্যা, আমি এরকম জাস্ট নর্মাল কথাবার্তা বলছি। এবং আমি তাকে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি কারণ আকাশে বিদ্যুৎও চমকাচ্ছিল, আবার হচ্ছে আমার রুমের পাশে আমাদের রুমের যে লাইটটা আছে সেটা বারান্দায় এসে পড়ছিল। সেটা কথা বলতে বলতে কি মনে হচ্ছে আমি বাম দিকে চোখ আমার গেছে, সেখান থেকে আমাদের পেছন বারান্দাটা পুরোপুরি দেখা যায়। আমি খেয়াল করে দেখছি যে সেখানে আমার মা আরেকটা কাজে মেয়ে কথা বলছেন এবং কাপড়গুলো উঠাচ্ছেন, এবং তখন কেমন মনে হয়েছে যে তাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি। কিন্তু এতক্ষণ যে আমি যে মহিলাকে দেখছি এবং যা হচ্ছে আমি তখন কারো কথা শুনতে পাচ্ছিলাম না, কিছুই না, আমি জাস্ট মনে কথা বলছিলাম এবং আমি আমার কাপড়। তো মানুষের কাছে বিস্মৃত লাগতে পারে যে হ্যাঁ এখানে মতো এটা, কিন্তু আমার জন্য আমি তখন আমি 17-18 বছরের একটা মেয়ে, আমার তখন মনে হয়েছে যে আমি মনে হয় ওখানেই মরে যাবো। Because it was so horrific for me, so horrible experience. I can't tell you. আমার এখনো আমি যখন আপনাকে ঘটনাটা শেয়ার করছি আমার গায়ের রুম দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে। আমি ওখানে কাপড় চোপড় বলি আমার যেগুলো ছিলাম সেগুলো হাত থেকে ফেলে আমি ঝেড়ে একটা দৌড় দিয়ে আমার কাছে চলে আসি। সাথে সাথে আমাকে করে ফুটিয়ে দেন এবং আমার বলেন যে এরপর থেকে কখনো ওই সন্ধ্যার সময় বারান্দায় একা যাবো না, কারণ আমিও অনেক সময় এরকম কিছু এক্সপিরিয়েন্স করছিলাম যে আমিও মতো কে একজন দাঁড়িয়ে আছে কিংবা এরকম কিছু একটা। তো আম্মু আমাদেরকে কখনোই বলেননি আমরা ভয় পাবো এই জন্য। তো এই একটা এক্সপিরিয়েন্স যেটা আমি সারা জীবন মনে রাখবো, যেটা আমি আমার মানে এত পরিষ্কার দেখেছি এবং আমার পাশেও ছিল একজন মানুষ, এবং একই মানুষকে মানে আমি দুই জায়গায় দুই রকম ভাবে দেখছি। তো মানে আমি কি বলবো, মানে এখনো যে এই কথাটা মনে করলে আমি ভয়ে আমার মনে হচ্ছে হাত পা অবসর। তো আসলে এই ছিল আমার ঘটনা, আমার লাইফে আরো দু একটা ছোটখাটো ঘটনা ঘটেছে যেটা আমি হয়তো পরে আপনি। থ্যাংক ইউ আপনার চমৎকার ঘটনার জন্য, এবং দেশের বাইরে থেকে তারপরে আপনি আমাদের ঘটনা পাঠিয়েছেন। এরকম একটা চমৎকার ঘটনা, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আপনি কোনো সময় দেখেছেন যে আপনার বাসায় হয়তো কেউ মারা গেছেন, মারা যাওয়ার পরেও তিনি মারা গেছেন হয়তো, কিন্তু তার চিহ্ন থেকে যায়, এবং সেই চিহ্ন নানাভাবেই আমরা মানে তার অনেক কিছুই হয়তো মানে তিনি যে আছেন মারা যাবার পরেও সেই বাসায় ফিল করা যায়। কিন্তু সুদীপ্ত যে ঘটনাটা এখন আমাদেরকে বলবে, সেইখানে তার একজন আত্মীয় মারা যান এবং তার উপস্থিতি মারা যাবার পরেও ছিল খুব স্পষ্ট। কিভাবে সেটা আমরা শুনে আসবো। সুদীপ্ত, কোথায় বাসা আপনার খুলনা, একটু কাইন্ডলি আমাদের বলুন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সুদীপ্ত চক্রবর্তী, খুলনা থেকে, নেভি স্কুল খুলনায় অধ্যয়নরত। তো আমি যে ঘটনাটা বলবো, আমার খালি যে মেইন যে ঘটনাটা ঘটে সেটা ঘটে হচ্ছে 27 জানুয়ারি 2016, কিন্তু ঘটনার যে সূত্রপাত ঘটে 17 জানুয়ারি থেকে। আমি প্রথম থেকে শুরু করি। 17 জানুয়ারি বিকাল 4টা কি সামথিং টাইমে আমার ফুফুর শাশুড়ি মারা যায়। তো তার সাথে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল, আমার নিজের ঠাকুমার মতো ছিলেন তিনি। তো তিনি মারা যাওয়ার পরে খবরটা আমরা পাই 8:30 কি 9টার দিকে রাতে। তো তখন আসলে যাওয়াটা সম্ভব ছিল না, যে গাড়ি পাওয়া যেত না, এরকম সমস্যার কারণে আমরা ঠিক করি যে পরদিন সকালে আমরা যাব। তো সেদিন আমরা শুয়ে পড়ি রাতে, শুয়ে পরদিন সকালে কিছু একদম ভোরবেলায়
কিছু চিল্লাচিল্লিতে আমার ঘুম ভাঙে। আমি উঠে রান্না করে গিয়ে দেখি মা রান্নাঘরে দরজা খুলে একটু চিল্লাচিল্লি করছেন। তো সেখানে যে অস্বাভাবিক ঘটনা দেখে তিনি এরকম করছেন, কিন্তু সে অস্বাভাবিক ঘটনা কিছু লক্ষ্য করা যায় সেদিন সকালে। সেগুলো হচ্ছে, প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে রান্নাঘরের ভিতরে মুড়ির কৌটার মুখ খোলা ছিল এবং তার থেকে বেশ খানিকটা মুড়ি কম ছিল। আচ্ছা। তারপরে যেটা লক্ষ্য করা যায় যে মিল্কশেকের ভিতরে যে কৌটাগুলা থাকে, গুঁড়া দুধের কৌটা, চায়ের কৌটা, সেগুলো সব বিশৃঙ্খল ভাবে ছড়িয়ে আছে, আচ্ছা। কিন্তু সেগুলো মুখ খোলা ছিল না। এরপরে যেটা হয়, পাশে কাঁচা মরিচের প্যাকেট থাকে, সেই প্যাকেটটা পুরাই উধাও, শুধু আশেপাশে কিছু দুই একটা মরিচ পড়ে আছে, তাছাড়া প্যাকেটটা পুরাই উধাও। আর ছাদে একটা অনেকগুলো টব আছে, আমাদের ফুলের টব, তুলসী গাছের টব, তার মধ্যে একটা টব ছিল তুলসী গাছের টব, সেটা উল্টিয়ে ফেলানো। কিন্তু টবে কেন এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না বা কেন এই জিনিসগুলো এরকম, সেটা যদি একটু মাঝখানে বলে দিতেন সেটা কাহিনীটা, তাহলে আমার শুনতে আরো মানে বুঝতে আরো সুবিধা হবে। জি, এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো যে উনি যিনি মারা গিয়েছেন তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি সকালে চায়ের সাথে কখনোই বিস্কিট খেতেন না, তার ফেভারিট ছিল চায়ের সাথে তিনি মুড়ি খেতেন সবসময়। আচ্ছা। আবার এখানে দেখা যাচ্ছে যে এখানে মুড়ির কৌটা থেকে গায়েব হয়ে যাচ্ছে। তো এই যেগুলো তিনি পছন্দ করতেন, জি, সেগুলোই নড়চড় হচ্ছে। জি, আচ্ছা। এরকম অনুমান করা হয়েছে সেগুলো টানেই তিনি যেন ফিরে আসছেন। আচ্ছা। তো এরপর যে তারপর যেটা হয়, সেই দিন এটা চলে যায়। তো মা তো এগুলোতে একটু বিশ্বাস করতেন, এসব প্যারানর্মাল ব্যাপারে। তো তিনি বলতে থাকেন যে তিনি মারা গেলেন, তারপরেই হচ্ছে এরকম ব্যাপার, নিশ্চয়ই এখানে সবকিছু স্বাভাবিক না। কিন্তু আমরা ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দিই না, যে এরকম করতেই পারে, নিশ্চয়ই তুমি ভুল করে রেখে দিছো বা এরকম। আর যদি রাসেল ভাই একটা কথা বলে রাখা ভালো, আমি মনে করলাম রাতে ঘরে চোর ঢুকছে, ঢুকে এরকম করছে। যদি এরকম হয়, চোর ঢুকে অন্য কিছু নিল না, আমি সেটাও বিশ্বাস করলাম, চোরের খিদা লাগছে, সে মুড়ি খেয়ে চলে গেছে। কিন্তু যদি চোর চলে যায়, দরজাটা খোলা থাকবে, না হয় বাইরে থেকে বন্ধ থাকবে। দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল, যেরকম আমরা গত রাতে শোয়ার আগে বন্ধ করেছি, এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায়। তো তারপরে আমরা ব্যাপারটুকু উপেক্ষা করে দিই এবং সেদিন আমরা চলে যাই সেই গ্রামে, যশোরের ভিতরে একটু গ্রাম, সেই গ্রামে চলে যাই যেখানে তিনি মারা গিয়েছেন। তো তার দাহ কার্য সম্পন্ন করা হয়। আমার অ্যাকচুয়ালি ক্লাস প্রাইভেট ছিল, আমি ফিরে আসি। আমার দেখাশোনার জন্য মাও চলে আসেন। তো সেদিন যে ঘটনাটা ঘটে, সেদিন আমি ফিরে আসি, আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে যায়। আমি সন্ধ্যার সময় পড়তে বসার সময় আমার চশমা খুঁজি, আমার চশমাটা পাই না। আমার চশমাটা কোথাও খুঁজে পাই না। আমি ভাবি যে হয়তো কোথাও রেখেছি, এখন পাচ্ছি না। তো আমি আমার সেকেন্ড যে চশমাটা আছে সেটা বের করে নিই। তারপরে সেদিন রাতে শোয়ার সময় আমার স্পষ্ট মনে আছে আমি চশমাটা আমার পরের টেবিলে রেখেছিলাম এবং শুয়েছিলাম। আচ্ছা। সকালে উঠে আমার এই চশমাটাও আর পাচ্ছি না। এবার আমার মধ্যে একটা জিদ চেপে বসে যে পরপর 2 দিন 2টা চশমা যাবে কোথায়। এই যে ঘটনাটা ঘটে, দ্বিতীয় চশমাটা হারাই, এটা ঘটে হচ্ছে 20 জানুয়ারি। তো এটাও খুঁজে পাচ্ছি না। আমি সব জায়গায় খুঁজে ফেলি, যেখানে থাকার কথা সেই সব জায়গায় খুঁজে ফেলি, এমন যেখানে থাকার কথা না সেই সব জায়গাও আমি খুঁজে ফেলি, যেমন সোফার নিচে, খাটের নিচে, এমনকি ফ্রিজের মধ্যেও খুঁজে ফেলি, শুধু আমার মনকে বোঝানোর জন্য যে সব জায়গায় আমি খুঁজেছি, আমার চশমা যে কোথাও আছে আমি পাচ্ছি না, এইরকম যেন না থাকে। কারণ আমার মধ্যেও এটা কাজ করছিল যে আসলে কি এখানে প্যারানর্মাল কিছু ঘটছে। তো এরপর যেটা হয়, চশমা কোথাও পাই না। তো সেই দিন আর কিছু ঘটে না, আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমি থাকি। পরদিন বিকালে আমার মা ফ্রিজ খুলে আমাকে ডাক দেয়। তো ডাক দিয়ে আমি সেখানে গিয়ে যেটা দেখি, ফ্রিজের মধ্যে সুন্দরভাবে আমার চশমা দুটো সাজিয়ে রাখা রয়েছে, যেটা কখনোই আর কি স্বাভাবিক হতে পারে না। এরপর থেকে আমার মধ্যে একটা ধারণা চলে আসে যে মা যেটা বলেছেন আসলেই মনে হয় তার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এবং আমিও একটু ভীত ফিল হতে থাকে আমার মধ্যে। এবং নানাভাবে তিনি জানান দেন যে তিনি আছেন। জি। আচ্ছা। এরপর এরকম ছোটখাটো বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, যেরকম বলা যায় বিভিন্ন জিনিস হারিয়ে যায়, এরপর সেটা পরদিন বা তারপর দিন এমন সব জায়গায় পাওয়া যায় যেটা আসলে যেখানে যাওয়া সম্ভব না। এরপর যে মেইন যে ঘটনাটা ঘটে 27 ফেব্রুয়ারি, সেই দিন আমার কাজিন আসে আমাদের বাড়িতে। সে হচ্ছে চোখের একটু সমস্যা হয়েছিল, সেজন্য সে খুলনা এসেছিল। তো সেদিন অনেক রাত পর্যন্ত তার সাথে গল্প করতে করতে আমরা শুয়ে পড়েছিলাম। এখন আমার কাজিন ঘুমিয়ে যায়। সেদিন আমার ঘুম আসছিল, আমার প্রায় এই সমস্যাটা হয়, রাতে ঘুম আসে না। তো ঘুম আসছিল না, আমি উঠে পড়ি, উঠে টিভি অন করি। টিভিতে দেখার মতো তেমন কিছু না থাকে, আমি জাস্ট চ্যানেল চেঞ্জ করতেছিলাম। হঠাৎ করে রান্নাঘর থেকে একটা শব্দ শুনি, খটখট মতো। তো আমার মতো ভয়টা আবার কাজ করে ওঠে যে এই সব ঘটনা ঘটতেছে, অস্বাভাবিক ঘটনা, তার মধ্যে আবার রান্নাঘরে এরকম রাতে শব্দ শুনে আমার মধ্যে আবার ভয়টা জেগে ওঠে। তো আমি দেখতে যাই, আমার কৌতূহলবশত দেখতে যাই আসলে কি হচ্ছে। রান্নাঘরে দরজায় 2টা সিটকিনি লাগানো ছিল। প্রথম সিটকিনিটা খুলি, তখন ভিতরে কোনো শব্দ আর পাওয়া যাচ্ছে না। আমি দ্বিতীয় সিটকিনিতে হাত রেখে কিছুক্ষণ বসে থাকি। তারপর হঠাৎ করে ভিতর থেকে কুরকুর টাইপ একটা আওয়াজ শোনা যায়, মানে মানুষ মুড়ি বা বিস্কিট খেলে যেরকম একটা আওয়াজ, সেরকম একটা আওয়াজ শোনা যাচ্ছিল। হ্যাঁ। এখন আমার মধ্যে ভয়টা আরো জেগে ওঠে। আমি ভয়টাকে উপেক্ষা করে হঠাৎ করে ছিটকিনিটা তাড়াতাড়ি করে খুলে লাইটের সুইচটা অন করে দিই। সেখানে কিছুই ছিল না রান্নাঘরে।
শুধু যেটা ছিল মুড়ির কোটার মুখ খোলা, মুড়ির কোটার যে মুখটা মেঝেতে শক্ত শব্দে বাড়ি খাচ্ছে, যেন এখনো স্থির হয়ে পারেনি। এই মাত্র কেউ এই মাত্র খুললো। জি, এই মাত্র সেটা ফেলে দিয়েছে কেউ, কিন্তু সেখানে কেউ ছিল না। ওকে। তো আমি আরো ভয় পেয়ে যাই, এত দ্রুত এসব কি ঘটছে, আমার মধ্যে কিছু কাজ করে না, সেন্স কাজ করে না, আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই। আমি লাইটটা অফ করে যেই দরজা বন্ধ করতে যাব, পিছন ফিরেছি, তখনই আবার সেই মুড়ির কুরকুর শব্দ শোনা যায়। আচ্ছা। এবং আমি জাস্ট ভয় পাওয়ারও টাইম পাই না, এবার অটোমেটিক আমার পিছে ফিরে যাই যে কি হচ্ছে দেখার জন্য। এবং যেটা দেখি সেটা আসলেই স্বাভাবিক ছিল না। যেটা দেখি সেটা হচ্ছে মুড়ির কোটার মুখ। এখানে বলে রাখা ভালো যে আমি মুড়ির কৌটাটা বের হওয়ার আগে মুখ বন্ধ করে আবার তুলে রেখেছিলাম। তো মুড়ির কৌটার মুখটা আবার খুলে যাচ্ছে একা একা, সেখান থেকে একা একাই মুড়ি উঠছে, কেউ যেন সেই মুড়িটা খাচ্ছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। তারপর কি হচ্ছে আপনার? আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অদৃশ্য কোন অবয়বের উপর যেন একটা সাদা শাড়ি কেউ পরে আছে। আমি শাড়িটা দেখতে পাচ্ছি, মুড়ি খাচ্ছি সেটা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষটাকে আমি দেখতে পাচ্ছি না। এখন যেটা হয় আমার মধ্যে প্রচন্ড ভয়ে, আমার মধ্যে যেন ভয়বোধটাই কাজ করতে থাকে না। আমি বুঝতে পারি না যেখানে ভয়, মানে ভয়টাকে আমি উপলব্ধি করতে পারি না ঠিক মতো, যে এখান থেকে যে আমার কোনো অনিষ্ট হতে পারে, আমার এখান থেকে চলে যাওয়া দরকার, এই সেন্সটা আমার মধ্যে কাজ করে না। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকি। তখন আমি তাড়াতাড়ি সেখান থেকে কি করব, আমি পিছন ফিরে স্বাভাবিক যেভাবে চলে যাই, স্বাভাবিকভাবে আমি চলে যাওয়ার মতো লাইট অফ করে চলে যেতে যাই। লাইটের সুইচে হাত রাখতে যেয়ে দেখি লাইটের সুইচটা আগে থেকেই অফ ছিল। তাহলে আমি পিছনে এত কিছু ক্লিয়ার কিভাবে দেখছিলাম? তারপরে আমার মধ্যে এই ছোট্ট ধাক্কাটা পুরো ঘটনাটা ফ্ল্যাশব্যাক ঘটিয়ে দেয় এবং আমি পুরো ঘটনাটা প্রকৃত ভয় উপলব্ধি করতে পারি। এবার আমার হাতটা জমে যায় ভয়ে, আমি অনেক কষ্টে সেখান থেকে দৌড়ে বিছানায় যে শুয়ে পড়ি, দরজা অফ করার টাইম পাই না আমি। তারপরে আমার আসলে ঘুমিয়ে পড়ি, কি সেন্স চলে যায় আমার ঠিক খেয়াল নাই, আমি তাড়াতাড়ি সেখানে শুয়ে, আর আমার কিছু মনে নাই। পরে আমার কাজিনের কাছে যেটা শুনি, আমি নাকি হতভম্বের মতো তাড়াতাড়ি এসে শুয়ে পড়ি, সে আমাকে অনেক কোয়েশ্চেন করে কিন্তু আমি রিপ্লাই দিই না, সেভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি, সেও ঘুমিয়ে পড়ে। পরে আমি সকালে উঠে জাস্ট মাকে জিজ্ঞেস করেছিলাম রান্নাঘরের দরজা কি খোলা ছিল, মা বলেছিল যে না, খোলা ছিল না। এর এখনো কোনো ব্যাখ্যা আমি পাইনি, ইভেন এই ছোটখাটো ঘটনা এখনো ওকে, আমাদের হাতে সময় খুব কম আছে, অনেকে আছেন এখনো সবাই শেয়ার করতে পারবেন না। তারপরে আপনার ঘটনা একটু শুনে আসি প্লিজ, আপনার ঘটনাটা বলবেন। আসলে আমি খুলনা ময়লাপাতা থেকে এসেছি। আমি ঈশা আহমেদ। আমার সাথে যে ঘটনাটি ঘটে সেটা হলো আমার বাসা কেন্দ্রিক। 2009-এর মাঝের দিকে আমরা একটা বাসায় উঠি, তখন আমার বিয়ে হয়নি, আমার আব্বুর বাসায়। তো আমার বাসার প্রথম থেকেই সবার ভিতরে একটা কেমন একটা ফিল ছিল যে বাসায় এইসব কেমন একটা ছমছমে একটা ছমছমে একটা ভাব ছিল বাসায়। সো কারো কাছে কেউ শেয়ার করে না যে হয়তো আমাদের মনের ভুল বা নতুন বাসা, সেই জন্য। তো একদিন এরকম অনেকদিন কেটে যায়, 1 মাস কিংবা 2 মাস। তো আমি একদিন বিকালবেলা আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আব্বু তারপর ভাইয়া সবাই বাইরে গেছে। তো আমি দেখলাম আম্মু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তো আমি কখন আমি ঘুম পড়ছি আমি নিজেও বুঝতে পারিনি। তো মাগরিবের আজান হয়ে গেছে, আমি তারপরে উঠছি ঘুম থেকে। তো দেখতেছি যে চারিপাশে আমাদের ঘর সবকিছু অন্ধকার পুরো, যে বাসায় লাইট জ্বালায়নি। আমি প্রথমে বলি আম্মু কোথায় গেল, যে ঘরে এখনো লাইট জ্বলতেছে না, কি ব্যাপার। তো আমি শুয়ে শুয়ে আম্মুকে অনেক ডাকতে থাকি যে আম্মু কোথায়, তুমি এখনো রুমে লাইট জ্বালাওনি। তো কারো সাড়া পাই না, আম্মুর কোনো সাড়া পাই না। তারপরে উঠে আমি আমাদের ড্রয়িং রুম পর্যন্ত যাই, দেখি ওখানেও অন্ধকার, আম্মু বসে নেই। পরে বুঝতে পারলাম যে আম্মু হয়তো বা কোনো প্রতিবেশীর ফ্ল্যাটে গেছে। তো আমি পরে ড্রয়িং রুমের যে ড্রয়িং রুম, সেখানে আমরা লাইট জ্বালাই, আমি লাইট জ্বালাই দেখি যে আসলে বাসায় কেউ আছে কিনা। তো হঠাৎ করে আমি খেয়াল করি যে আমার বড় ভাইয়ার যে রুম সেটা হলো মেইন ডোরের পাশেই। তো সেখান থেকে কেমন একটা কান্নার আওয়াজ হচ্ছে, যে বাসার ভিতর থেকে আমি আর আম্মু ছাড়া কোনো মেয়ে নেই। তো মেয়ের কান্নার ভয়েস আসতেছে। প্রথমে আমি একটু ভয় পাই যে কি হলো, এটা কি ঘুমের ভিতরে দেখছি বা হ্যালোসিনেট করতেছি কিনা। তো সেই জন্য আমি আবার উঁকি মেরে ভাইয়ের রুমে শিওর হওয়ার জন্য উঁকি মারি যে আসলে সত্যি কি কান্নার আওয়াজ বা অন্য কিছু। তো উঁকি মেরে দেখি সত্যি একটা মেয়ে বসে আছে, সে হাঁটুর উপর মাথা দিয়ে মনে হচ্ছে এত আবেগে কাঁদতেছে যে খুব কষ্ট বা কোনো কিছু লাগায় সে এভাবে কাঁদতেছে। তো হঠাৎ করে দেখায় ঘুমের পর, যেহেতু আমি ঘুম থেকে উঠছি, তো বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কি দেখতেছি, হ্যালোসিনেট করতেছি কিনা। তো আমি তাড়াতাড়ি মেইন ডোরটা খুলে ওই সিঁড়ি ঘরের এখানে দাঁড়ায় আম্মুকে ডাকতেছি যে আম্মু কোথায় তুমি, অনেক জোরে ডাকাডাকি করতেছি কিন্তু আম্মুর কোনো সাড়া পাই না। তো আবার আমি একটু শিওর হওয়ার জন্য যে আমি যা দেখছি তা কি সত্যি নাকি আসলে আমার ভুল ছিল,
তো আমি দেখি যে আবার উকি দিই ভাইয়ার ঘরে, কিন্তু ভাইয়ার ঘরে কেউই ছিল না, খাটের উপর তখন দেখি কেউ নেই। তা আমি ভাবলাম যাক বাঁচা গেল, আমার হয়তো বা ভুল হয়েছে দেখায়। তো যখন ভাইয়ার বারান্দার দিকে তাকাই, বারান্দায়, তখন দেখি সেম সেই মেয়েটা ওখানে দাঁড়ায় কাঁদতেছে। তো এবার আমি এত ভয় পেয়ে যাই যে আমি স্টিল ওখানে ফ্রিজ হয়ে যাই, যে কি করবো না করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আমি জাস্ট ঘুরে আম্মুকে আমি নিচে চলে যাবো এমন একটা ভাব। তো দেখি যে হঠাৎ করে আমাদের বাসার লাইট অফ হয়ে গেছে, আমি যে ড্রয়িং রুমের লাইটটা জ্বালাইছি সেটা অফ হয়ে গেছে। তো তখন এতটা ভয় লাগতেছিল যে বুঝাই উঠতে পারছিলাম না, ওইখানে স্টিল দাঁড়ায় আছি ভয়। আর মনে হচ্ছে এবার কেউ খুব রাগ হয়ে কান্না করতেছে আমার উপর চেপে গেছে খুব। আর মনে হচ্ছে কেউ হেঁটে চলে আসছে আমাকে ধরার জন্য। তা আমি কি করবো, আমি জাস্ট ভাবতে আমি সেন্সলেস হয়ে যাওয়ার সময় আমার পিঠে হঠাৎ একটা হাত পড়ে, যে এখন আমি কি করবো। আমি এক নজর তাকায় দেখি যে আমার আম্মু। তা আমি ওই সময় ভয়ে আম্মুকে ধরে কেঁদে ফেলি যে আম্মু আমি কি দেখলাম এসব। তা আম্মু সব বলে যে তুমি কি ভয় পাইছো বা কিছু। বললাম যে হ্যাঁ আম্মু, এরকম আমি ভাইয়ের রুমে এগুলা দেখি, পরে সব শেয়ার করি। তো আম্মু প্রথমে বলে যে তুমি ভুল দেখছো, আমাকে অনেক সান্ত্বনা দেয়। কিন্তু পরে সেটা আমাদের বাসার সবাই টুকিটাকি সবই দেখতে থাকে, দেখে যে হঠাৎ করে শীতের ভিতরে আমরা শুয়ে আছি, তো ফ্যান চলে উঠতেছে হঠাৎ করে একাই একা একাই। আমার আব্বু লাইট কেটে যায় বলছিলেন আপনি। লাইট কেটে যায়, যে আমাদের স্টিল সেই বাসায় আছে এখনো আমার আব্বুরা, তো স্টিল কোনো ডিম লাইটই থাকে না সেখানে বাসায়। আর যে আমি যে রুমটায় থাকতাম ওইখানে লাইটই টেকে না, যে লাইট লাগাক সেটা সেটাই কেটে যায়। আর বাথরুমের দরজা অটোমেটিকলি যখন লক সিস্টেম ছিল তখন অটোমেটিকলি লক হয়ে যেত। তো এরকম আমি একদিন নিজে ওয়াশরুমে গেছি সকাল 11টা কি 12টায়। তো আমি গিয়ে দেখি যে আমি বের হবো যখন ওয়াশরুম থেকে, মনে হচ্ছে কেউ বাইরে থেকে লক করে দিছে আমাকে। ও মাই গড, এখন যদি কেউ এখন মানে এই মুহূর্তে যদি কারো এরকম হতে তাহলে কেমন লাগবে আসলে, মানে উইয়ার্ড। তখন কি রাত ছিল? তখন 12টা, সকাল 12টা। সকাল 12টা, হ্যাঁ। মানে দুপুর 12টা। আচ্ছা, তো আমি বলতেছি আম্মু বাসায় রয়েছে যেহেতু একা, তো আম্মু এটা কখনোই করবে না যে আমাকে বাইরে থেকে লক করে রাইট দেবে। রাইট। তো আমি খুব অনেক ধাক্কাধাক্কি করতেছি দরজা, যে আম্মু আমি এখানে আটকা পড়ছি, তুমি আমাকে খোলো। তা আধা ঘন্টা পর আম্মু আসে, এসে শুনতে পায় আমার গলার আওয়াজ। ততক্ষণে তো আমি পুরো কাহিল যে আম্মু আমি আটকে গেছি, তুমি আমাকে খোলো। আম্মু বলতেছে এখান থেকে তো খোলা, তুমি ভিতর থেকে লক খোলো। আমি খুলতেছি, আম্মু মনে হচ্ছে কেউ ধরে রাখছে দরজা, ভিতর থেকে চেপে ধরে রাখছে, যে আমি খুলতেই পারতেছি না। আর প্লাস্টিকের দরজা যেহেতু, সেটা জাম হওয়ার কোনো ওয়ে নাই। প্রশ্নই আসে না। হ্যাঁ, তো আমি অনেকক্ষণ ওখানে কান্নাকাটি করছি, আম্মু আমার খুব ভয় লাগতেছে, বাথরুমে কি অবস্থা। তো আম্মু কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি কেয়ারটেকার, আমাদের বাসায় কেয়ারটেকারকে ফোন দেয়, উনি ডেকে আনে। তারপর উনি আমাকে লক ভেঙে, বাথরুমের লক ভেঙে বের করে শেষমেশ। তো আব্বু প্রায় দেখতো যে হঠাৎ করে যে হঠাৎ করে লাইট জ্বলে উঠছে, এসব হচ্ছে। তো হুজুর ডেকে নিয়ে আসে আমাদের বাসায়, হুজুর ডেকে নিয়ে এসে কোরআন শরীফ খতম করায়, তারপর ঘর বাঁধানো হয়, তারপরে সবকিছু নর্মাল হয়। তারপরে এখন কি সবকিছু নর্মাল নাকি এখন? এখনো সেই স্টিল আমার বারান্দায় যে একটা আরবি লেখা একটা কাগজ ছিল, প্রত্যেকটা আমাদের ভেন্টিলেশন, বাথরুমের ভেন্টিলেশনও আছে, জানালা দরজা। তারপরে ঘটনাগুলো ঘটে। তারপরে বারান্দা সেই এক টুকরো কাগজ কে যেন ছিঁড়ে ফেলছে, মনে হচ্ছে যে কেউ টেনে খুব রাগে ছিঁড়ে ফেলছে, সেটা আঁচড়ানো, সে দড়িটা এখনো ঝুলতেছে, কিন্তু তারপর থেকে আবার উইয়ার্ড ধরনের সমস্যা শুরু হয়, আর এখনো হয়, এখনো ঘটনা ঘটছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতি, তার আগে আরো একবার জানিয়ে দিই আপনাদেরকে, চলছে অমর একুশের বই মেলা, এবং আপনারা কিন্তু অবশ্যই 381 এবং 382 নাম্বার স্টলে গিয়ে ভূত এফএম এর পুরনো বইগুলো কালেক্ট করতে পারেন। নতুন বই আসছে এবং সেজন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। আরো একবার জানিয়ে দিই যে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মাসুম ভাই, আমার পাশেই আছেন, এবং ঢাকায় রয়েছেন শাহিন ভাই আর জিলানি ভাই, যিনি ম্যাজিশিয়ানের মতো দায়িত্ব পালন করছেন। উইদাউট হিম আমরা আসলে সবকিছু গুবলেট করে ফেলতাম, তিনি পুরো জিনিসটা এত সুন্দরভাবে সামাল দিচ্ছেন, বলার উপায় নাই। তালাত আমাদের SMS আমাদের এখানে আছেন, আমাদের সাথে রয়েছেন কামাল এবং মামুন এবং রাকিব আমাদের সাথে আছেন। আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমি বলেছিলাম যে এখানে হরর ক্লাব খুলছি আমরা, এবং আমাদের এখানে কুয়েটের যারা আছেন তাদের নাম আমরা অলরেডি বলেছি। আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি আছেন ঢাকা এই খুলনা মেডিকেল কলেজের যে সমস্ত স্টুডেন্টরা,
এবং তারা হরর ক্লাব মেম্বার আমাদের এখানকার, এবং এছাড়াও খুলনা শহরের বিএল কলেজ সহ আরো খুলনা শহরের হরর ক্লাব মেম্বাররা আমাদের এখানে আছেন। তো তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন জাহিদ, যিনি অনেক পরিশ্রম করেছেন আমাদের জন্য। এন্ড আমরা চলে যাবো ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 3.2 FM। আমি রাসেল আছির সাথে, এবং কোনো কথা হবে না, আমরা সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথি আছেন, অসীম সরকার। তার কাছে ছোট্ট একটা ঘটনা শুনে আসবো। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে কখনো বিশ্বাস করতাম না যে আমার সাথে এরকম কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটনা যখন ঘটে গেল তারপর বুঝলাম যে আসলে প্যারানর্মাল ঘটনা অবশ্যই ঘটে। ঘটনা ছিল গত বছরের জুলাই বা জুন মাসের দিকে। অ্যানাটমি টার্ম পরীক্ষা ছিল তখন। টার্ম পরীক্ষার আগের দিন প্রায় সব মেডিকেল স্টুডেন্টই ভিসেরা দেখতে যায়। বিশেষত সেই দিন সময়টা ছিল বিকাল 4টা কি 5টা, তার মানে দিনের বেলা, একদম দিনের বেলা। হ্যাঁ, অলমোস্ট 10-12 জন না হলে অ্যানাটমির যে মামা ভিসেরা দেখান, উনি আমাদের ভিতরে ঢুকতে দেন না যে আপনারা ভয় পাবেন, আপনারা আজকে থেকে মানে 10-12 জন না হলে আপনাদের ভিসেরা দেখতে দেওয়া হবে না। তো সেইভাবে আমরা 10-12 জন না হলে যাই না। কিন্তু সেই দিন মানে যে কোনো কারণেই হোক আমি সেদিন সবার সাথে যেতে পারি না। কিন্তু পরেক্ষণেই প্রায় ওদের যখন বেতের ভিসেরা দেখা শেষ হয়ে যাচ্ছে তখন আমি ওদের সাথে গিয়ে উপস্থিত হই। কিন্তু ওরা তখন বলে, দোস্ত আমার পরীক্ষা আছে, আমি চলে যাই, আমার কালকে পরীক্ষা আছে, কিন্তু আমার ভিসেরা দেখতেই হবে। শেষমেশ আমার ফ্রেন্ড মাসুমকে বলি, দোস্ত তুই একটু দেখাই দিতি তাহলে সুবিধা হইতো। তো এজ এ রেজাল্ট অ্যানাটমিক মামাকে বোঝে টুঝে আমরা বলি যে মামা মাগরিবের নামাজের পরে আমাদের একটু সময় দেবেন, আমরা ভিসেরাটা দেখবো। শেষমেশ আমরা প্রায় মাগরিবের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা অ্যানাটমির ভিসেরা দেখতে যাই। সর্বপ্রথমে আমাদের অ্যানাটমি রিসেপশন হলো এরকম একটা পরিস্থিতি যে সামনে ভিসেরা দেখতাম, পিছনে একটা টেবিলে ডেড বডি শোনা। ডেড বডি গুলো বিশেষত সাধারণত ফরমালিন দেওয়া থাকে, ডুবানো থাকে, এই জন্য সেখানে কোনো রক্ত থাকার কোনো প্রশ্ন ওঠে না। আমরা সামনের দিকে ঘুরে যখন হার্টের ভিসেরা দেখতেছিলাম ঠিক তখনই হুট করে শুনি যে ট্যাপ থেকে পানি পড়তেছে। তখন মাসুম বলে, দোস্ত এসব নিয়ে কোনো ভয় করিস না, তুই আমার অ্যানাটমির মামাকে যে বলে আয় যে আমরা কিন্তু ভয় পাচ্ছি, আপনি একটু থাকবেন আমাদের সাথে। আমি গিয়ে মামাকে বলে আসি, মামা আপনি দেখে এরকম সমস্যা হচ্ছে, ট্যাপ দিয়ে পানি পড়ছে। হুট করেই আমরা বুঝতে পারছি না। মামা বলে, এগুলো কোনো ব্যাপার না, তোমরা ভয় পাবো না, ব্যাপারটা আমি দেখতেছি, আমি এখানে আসি, সমস্যা নাই। তারপরে সেই মতো মাসুম বলে দোয়া দূরত পড়তেছে। তারপর বলে, যাই হোক পরীক্ষার জন্য তো অবশ্যই দেখতে হবে, দোয়া দূরত পর, সমস্যা নাই। তখন আমরা ভাবি যে হার্টের ভিসেরা দেখতে প্রায় 5-6 মিনিট হয়ে যাচ্ছে। পিছন থেকে হাত, একটা মৃত মানুষের হাত যদি ফ্লেক্স করে তখন যেরকম শব্দ হয় না ভাবে এরকম শব্দ হচ্ছে। পিছন থেকে ঘুরে দেখি ডেড বডিটার হাতটা ফ্লেক্স করা। ভাবি যে হয়তো মাসলের ইয়ের কারণে এটা ফ্লেক্স করতেছে। যাই হোক ভিসেরা দেখা শেষ হওয়ার পরে মাসলে যাই। মাসলের সুপার এক্সট্রিমিটিতে যখন আমরা ডেল্টয়েড মাসলের ভিসেরাটি দেখতে যাই, ঠিক তখন হাত ওঠানোর পরে দেখি সেখান থেকে প্রচুর রক্ত। আমি আর মাসুম দুজনে তাকাতাকি করতেছি এক একজনের দিকে। কখনো বিশ্বাস করতে পারছিলাম না ঘটনা এইভাবে ঘটতে থাকে। ঘুরতে আমরা চলে যাই না টুই মামার রুমে, কিন্তু গিয়ে দেখি মামা সেখানে নেই। যাই সরাসরি আমাদের একদম যে গেটে যে দাঁড়ান মামা থাকে ওনার কাছে। মামাকে গিয়ে বলি, মামা এরকম ঘটনা ঘটতেছে, একদম অ্যানাটমির মামা কোথাও, ওনাকে তো খুঁজে পাচ্ছি না। উনি বল, কি বলেন, অ্যানাটমির মামা তো আপনাদের দেখছি 7টার সময় ঢুকিয়ে দিয়ে তো বাসায় চলে গেছেন, ওনার ইমার্জেন্সি দরকার পড়ছে। তখন আমরা ভেবে পাই না যে আমাদের সাথে মাঝখানে যে মামার সাথে কথা বললাম উনি কে ছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আসলে একটু আগে মাসুমও বলছিল যে ও আসলে একদিন আগে এসছে, আমি আজকে খুলনায় এসছি। তো যেটা বলছিল সেটা হচ্ছে যে এখানে পরপর 3টা এপিসোড এই মানে এখনই নামিয়ে দেওয়া যায়, পরপর 3টা এপিসোড আমরা হয়তো করতে পারতাম। যাই হোক।